সবাই হচ্ছে নোট ডাউন করে নেবেন আলাদা আলাদা করে। মাসুম এবং লিমান আপনাদেরকে যে পরামর্শগুলো দিবে আপনারা পরামর্শগুলো খাতায় নোট ডাউন করে নেবেন। আর প্রশ্ন থাকলে প্রশ্নগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি ওদেরকে প্রশ্নগুলো জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আমাদের আব্দুল্লাল মাসুম অ্যাড হয়েছে। মাসুম মাইকটা একটু আনমিউট করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর লিমানাও বোধহয় চলে আসবে খুব দ্রুতই। লিমানা কি এসছে এখানে? আচ্ছা, লিমানা আসছে। আচ্ছা, আমাদের আজকের দুজন গেস্টই আমাদের অলরেডি ক্লাসে অ্যাটেন্ড করেছে। লিমানাও চলে এসছে এবং আব্দুল্লাল মাসুমও চলে এসছে। আমি আগে তাহলে লিমানাকে দিয়েই শুরু করতে চাই। লিমানাকে আমি প্রথমে বলবো যে আহ, উনি কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলেন ওনার। উনি বিশেষ করে যেহেতু উনি বাংলা নিয়ে কথা বলবেন, উনি লিমানা যদি আপনি আপনার বাংলার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন আর কি প্রথমে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি সবাই আশা করি আমার পরিচয়টা জানেন, তবুও বলছি আমি সাজান আক্তার লিমানা। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে এবং আমি 22-23 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে দ্বিতীয় মেধাস্থান অর্জন করেছিলাম। তো আমার প্রস্তুতির যে ব্যাপারটা সেটা সম্পর্কে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করেছিলাম, কারণ বিভিন্ন প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল, আগে আমি প্রথমে সেগুলো অ্যানালাইসিস করেছিলাম। এক্ষেত্রে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কোন কোন টপিক থেকে মেইনলি প্রশ্নগুলো আসে এবং কোন টপিকগুলো থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে, এটা সহজে বোঝা যায়। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু আমাদের সময়টা কম থাকে এবং তুলনামূলক বেশি প্রস্তুতি নেওয়ার ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে কিছুটা টেকনিক্যালি না আগাই, তাহলে দেখা যায় সময় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতিটা কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার ফলে যেহেতু একটা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় যে যে নির্দিষ্ট টপিকগুলো থেকে প্রশ্ন মেইনলি পরীক্ষায় এসে থাকে, ফলে দেখা যায় ওই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিয়ে অন্য টপিকগুলোতে কম গুরুত্ব দেওয়া যায়। তো এক্ষেত্রে আমি আমার প্রস্তুতির শুরুটাই এটা দিয়েই করেছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমার দেওয়ার যে ইচ্ছা ছিল বা টার্গেট ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আগে আমি সলভ করেছিলাম। তো সলভ করার ফলে যেহেতু আমার একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন মেইনলি আসে, এরপরে আমি নিজের মতো করে একটা আউটলাইন সেট করেছিলাম যে এতটুকু সময়ের মধ্যে এই টপিক গুলা, এর পরবর্তী সময়ের মধ্যে অন্য টপিক গুলা, এভাবে আমি কভার করব। তো বাংলার ক্ষেত্রে আমি যেহেতু বাংলা নিয়েই কথা বলার জন্য আজকে এখানে এসেছি, বাংলার ক্ষেত্রে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, যেহেতু প্রত্যেকটা অংশেরই পাশ আলাদা, তাই বাংলা ইংরেজি কোনোটারই গুরুত্ব কম না এবং কোনোটাকেই বাদ দেওয়ার সুযোগ থাকে না। বাংলায় মেইনলি বিগত বছরগুলোতে প্রশ্নগুলা যদি অ্যানালাইসিস করলে দেখা যায় হচ্ছে যে প্রশ্নগুলা মেইনলি এসে থাকে, সেটা যদি আমি একটু করে বলি, তাহলে কবিতার যে উদ্ধৃতি ব্যাখ্যা, সেটা ছাড়া হচ্ছে গদ্য, উপন্যাস, নাটক, এগুলোর যে সংলাপগুলো, সেগুলোর ব্যাখ্যা আসতে পারে। আবার দেখা যায় সারাংশ সারমর্ম থাকে, ভাব সম্প্রসারণ থাকে, এরপর হচ্ছে বানান শুদ্ধি, তারপরে বাক্য শুদ্ধিকরণ অর্থাৎ তারপর বিরাম চিহ্ন সহ, এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে অনুবাদ। আর এছাড়াও যে প্রশ্নগুলো তুলনামূলক কম এসেছে বিগত বছরের যে লিখিত প্রশ্নগুলা, সেগুলাতে হচ্ছে পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলোর পরিমাণ তুলনামূলক কম। আর সবচেয়ে বেশি রিপিটেড হয়েছে বাক্য গঠন, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ এবং কবিতা আর গদ্য পদ্য অংশের যে উদ্ধৃতি ব্যাখ্যা। এছাড়া আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কোনো একটা অনুচ্ছেদ, কবিতা বা হচ্ছে
যে গদ্য অংশ, সেখান থেকে কোনো একটা অনুচ্ছেদ তুলে দিয়ে সেখান থেকে সৃজনশীল আকারে প্রশ্ন এসে থাকে, যেটার আমাদের পরীক্ষার হলে আনসার করতে হয়। তো এক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, প্রথমেই আমি আমাদের যে সাহিত্য পাঠ বইটা, সেটার যে গদ্য পদ্য অংশ এবং এরপরে হচ্ছে নাটক আর উপন্যাস সহপাঠের, তো এই বইগুলার যে মূল টেক্সট গুলা ছিল, আমি একদম আমার প্রস্তুতির শুরু থেকে যখন আমি ব্যাপারটা হচ্ছে ফিগার আউট করেছিলাম যে এখানে উদ্ধৃতিগুলা থেকে ব্যাখ্যা আসতে পারে বা সৃজনশীল আকারে প্রশ্ন আসতে পারে, তখন আমি হচ্ছে প্রথমেই টেক্সটটা আগে নিজের মতো করে হচ্ছে বুঝে নিয়েছিলাম। মানে আমার এমন একটা রেজলিউশন ছিল যে হচ্ছে আমার পাঠ্য বইয়ে এমন কোনো ওয়ার্ড থাকতে পারে না যেটার মানে হচ্ছে আমি জানবো না, বা এমন কোনো উদ্ধৃতি থাকতে পারে না যেটা ব্যাখ্যা করতে বললে আমি হচ্ছে আটকায়ে যাব, এরকম কোনো উদ্ধৃতি আমি রাখবো না। তো আমি আহ সেভাবেই হচ্ছে আমার টেক্সট গুলা কমপ্লিট করেছিলাম। সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে সবগুলোর মিনিং সম্পর্কে আমি জানতাম, এবং কোন সেন্টেন্স দ্বারা আমাকে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওই গদ্য বা পদ্যে, সেটাও আমি মোটামুটি ক্লিয়ার রাখার চেষ্টা করতাম। তো এই কাজটা করার মাধ্যমে যেটা হয়, প্রথমত যে আমার উদ্ধৃতি ব্যাখ্যা বা সংলাপ বা যে সৃজনশীল প্রশ্নের ব্যাপারটা, এই জিনিসটা মোটামুটি কাভার হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের যে বাক্য গঠন অংশটা, বাক্য গঠন গুলা মানে যে শব্দগুলা দিয়ে আমাদের বাক্য গঠন করতে বলা হয়, সেগুলো মূলত আমাদের গদ্য বা পদ্য অথবা যে নাটক উপন্যাস থাকে সেখান থেকেই মূলত আসে, মানে আমাদের টেক্সটের ভেতর থেকেই আসে। তো ফলে প্রত্যেকটা ওয়ার্ডের টেক্সট বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যখন আমি জানি, তখন পরীক্ষার হলে যদি ওই ওয়ার্ড গুলো দিয়ে আমাকে সেন্টেন্স মেক করতে বলে, তখন সেই কাজটা আমার জন্য আরো ইজি হয়। আর ওয়ার্ডটার মিনিং না জানলে ফলে আমি ওটা দিয়ে মিনিংফুল সেন্টেন্স গঠন করাটা আসলে টাফ হয়ে যায়। ফলে টেক্সট বইয়ের বিষয়গুলা ক্লিয়ার থাকার মাধ্যমে আমার তাহলে এই বিষয়গুলা কাভার হয়ে যাচ্ছে। এরপর যদি সারাংশ সারমর্মের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যেহেতু আমরা নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে সারাংশ সারমর্মের ব্যাপারগুলা আরো জোরালো ভাবে হাইলাইট করা হয় পরীক্ষায়, সেখানে যেহেতু আমাদের এগুলো অ্যান্সার করে আসতে হয়, ফলে সারাংশ সারমর্ম সম্পর্কে আমাদের সবারই মোটামুটি একটা আহ প্রস্তুতি বলি বা অতীত অভিজ্ঞতা বলি, দুইটাই থাকে। তো সারাংশ সারমর্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে প্রশ্ন কমন পড়বে এই স্টেরিওটাইপ নিয়ে পরীক্ষার হলে যাওয়াটাই একটা, আমার মনে হয় একটা বোকামো হবে। কারণ আসলে লিখিত প্রশ্ন খুব একটা কমন পড়ে না। তো এটার ক্ষেত্রে যেটা করতে হয়, মানে আমাদের যে বিগত বছরের প্রশ্নগুলা বা এইচএসসি যে বোর্ড পরীক্ষার বিগত বছরগুলাতে যে সারাংশ সারমর্মগুলা আসে, সেগুলা ডে বাই ডে প্র্যাকটিস করার মাধ্যমে সারাংশ সারমর্মের মধ্যে আমার মনে হয় একটা এক্সপার্টাইজ তৈরি করা সম্ভব। এবং পরীক্ষায় যদি হচ্ছে আনকমনও আসে, আমি মানে যেহেতু অতীত প্র্যাকটিসের ফলে একটা এক্সপার্টাইজ তৈরি হয়, পরীক্ষায় আনকমন আসলেও সেটার মোটামুটি আনসার করা যায়। আর এরপরে যদি বানান শুদ্ধি আর বাক্য শুদ্ধি, মানে শুদ্ধিকরণের যে ব্যাপারটা, সেটা নিয়ে যদি বলি, সেটাও হচ্ছে কিছু আমাদের যে বাংলা নিয়ে বাজারে যে প্রচলিত বইগুলো আছে, সেগুলোতে খেয়াল করলে দেখবেন কিছু স্ট্র্যাটেজি দেওয়া থাকে মেইনলি। সেই স্ট্র্যাটেজি গুলো ফলো করলে দেখা যায় শুদ্ধিকরণের ব্যাপারটা ইজি হয়। এটাও মূলত অনেকটা প্র্যাকটিসের উপরই ডিপেন্ড করে, কারণ পরীক্ষায় যেহেতু কমন পড়ার খুব একটা নিশ্চয়তা থাকে না, প্র্যাকটিস করার ফলে ওই রুলগুলা বারবার হচ্ছে আমাদের রুলগুলা বারবার প্র্যাকটিস করার ফলে বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসে। এবং পরীক্ষায় হচ্ছে সে সেন্টেন্সটা যদি আমার কমন নাও পড়ে, রুলটা তো অবশ্যই কমন পড়বে, তখন দেখা যায় মোটামুটি সহজে আনসার করা যায়। আর এরপর পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি বলি, সেক্ষেত্রে আমি আমার পরীক্ষায় যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ অংশগুলা, মানে যেমন ধরেন সৃজনশীল প্রশ্নের উত্তর বা ইংরেজিতে যে প্যারাগ্রাফ আসে, এগুলো তো মোটামুটি ডেসক্রিপটিভ অংশ। তো এগুলার ক্ষেত্রে দেখা যায় টিচারের যদি মন মানসিকতা একটু ডিফারেন্ট হয়, সে হয়তো দেখা গেল আমাকে 10-এর মধ্যে হচ্ছে 5, 6, 7 এরকম মার্ক দিতে পারবে, মানে সে তার ইচ্ছা মতো দিতে পারবে, তার কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু যে শুদ্ধিকরণ বা হচ্ছে বাক্য গঠন, এই বিষয়গুলাতে যেহেতু আমার একদম পয়েন্ট টু পয়েন্ট মার্ক থাকে, মানে 5টা সেন্টেন্স শুদ্ধিকরণ করতে হবে, 5টাতে 5 মার্ক,
বা 5টা বাক্য গঠন করতে হবে, 5টাতে 5 মার্ক। তো আমি চেষ্টা করেছিলাম যেগুলাতে আমার এরকম সলিড মার্ক আছে সে বিষয়গুলা আগে অ্যান্সার করতে। আমার হাতের লেখা একটু স্লো, যার ফলে আমি আমার স্ট্র্যাটেজিটা এভাবেই সেট করেছিলাম যে আমার যেগুলোতে টিচার চাইলেও আমার মার্ক কাটতে পারবে না এবং আমার প্রশ্নের উত্তর ঠিক থাকলেই আমাকে সে মার্ক দিতে বাধ্য, সেগুলোর উত্তর আমি আগে করব। তো সেভাবেই যেহেতু আমার পরিকল্পনাটা ছিল, আমি পরীক্ষায় এটাই করেছিলাম যে যেগুলো আমার হচ্ছে শুদ্ধিকরণ এসেছিল আমাদের, তারপর সারাংশ সারমর্ম এসেছিল একটা। তো এই জিনিসগুলো আমি আগে সলভ করেছিলাম। আবার যদি সি ইউনিটের ক্ষেত্রে আমাদের হচ্ছে অনুবাদ এসেছিল, 5টা সেন্টেন্স ট্রান্সলেশন এসেছিল, সেখানেও আমি একইভাবে মানে অনুবাদের কাজটা আগে করেছিলাম। তো এটা করার ফলে পরবর্তী যে সময়টা সেটা আমি পুরোটা হচ্ছে ডেসক্রিপটিভ অংশে দিতে পেরেছিলাম। এবং পরীক্ষার পরেও দেখা গেছে হচ্ছে মানে যে বিষয়গুলা শুদ্ধিকরণ বা বাক্য গঠনের যে বিষয়গুলা, সেগুলা যেহেতু আমার মোটামুটি উত্তর ঠিক ছিল, ফলে আমার রিটেনে আসলে একটা ভালো মার্কে আমি পরীক্ষায় ক্যারি করতে পেরেছিলাম। এরপরে আচ্ছা আচ্ছা লিমান, এখানে আমার একটু হচ্ছে শুদ্ধিকরণের যে বিষয়গুলো, দেখা যাচ্ছে শুদ্ধিকরণের মধ্যে আসলে কি কি টাইপের ভুল দেয় বলে তোমার মনে হয়? যে লাস্ট যে প্রশ্নগুলো, সাপোজ যখন তুমি পরীক্ষা দিয়েছো, তুমি তো এর আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছো, তো তোমার কি মনে হয় যে ওরা মানে পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন দেয়? কেমন টাইপ বলতে যেমন ধরো যে গুরুচণ্ডালী দোষ দিতে পারে, ঠিক আছে, চলিতের মিশ্রণ, তারপর দেখা যায় বানান ভুল দিতে পারে। এই টাইপের আসলে কোন কোন বিষয়গুলো ওদেরকে ওরা মানে সতর্কভাবে দেখবে এই শুদ্ধিকরণের জন্য আর কি? আর যদি তুমি মানে সামারি লেখার ক্ষেত্রে মানে তুমি স্পেশাল কোন ধরনের ট্রিক্স ফলো করেছিলে কিনা, এরকম যদি কোনো থাকে আর কি, একটু যদি বলতে। জি ভাই, শিওর। শুদ্ধিকরণের ক্ষেত্রে মূলত দেখা যায় বানানের ভুল থাকে, আর সেন্টেন্সের যে গঠনগত ভুল থাকে। আর আরেকটা থাকে হচ্ছে আমি বিগত বছরের প্রশ্নগুলাতে এই ভুলগুলাই মূলত পেয়েছি। আর যে যদি হচ্ছে প্যাসেজ শুদ্ধিকরণ থাকে, সেক্ষেত্রেও দেখা যায় ওই যে সেন্টেন্সের গঠনগত ভুলটাই বেশি থাকে অথবা বানানগত ভুলটাই বেশি থাকে। আর গুরুচণ্ডালী জনিত ভুল মোটামুটি কমই থাকে, তারপরও বিগত বছরের প্রশ্নগুলোতে 1-2টা পাইতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওরা যে প্রমিত বাংলা বানান রীতি যে নিয়মগুলো আছে সেগুলা যদি হচ্ছে প্র্যাকটিস করে, আর এই যে বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে যে কিছু স্ট্র্যাটেজি আছে, মানে প্রথমটা রস্যিকার হলে পরেরটা দীর্ঘিকার, বা রস্যুকার দীর্ঘকার রস্যুকারের যে বিষয়গুলা, এই বিষয়গুলা যদি ওরা একটু প্র্যাকটিস করে, তাহলে আমার মনে হয় শুদ্ধিকরণ একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি শুদ্ধিকরণের ক্ষেত্রে ওরা কি বাংলা একাডেমির যে বানান রীতি বইটা আছে, জি, ওরা কি ওটাই ফলো করবে? বাংলা একাডেমির বানান রীতি বলতে ভাই এইচএসসিতে ওরা হ্যাঁ হ্যাঁ, বলো। এইচএসসিতে হচ্ছে বানান রীতি থেকে একটা প্রশ্ন থাকে পরীক্ষায়। তো সেখানে কিছু স্পেশাল রুল থাকে যেগুলো ফলো করতে হয়। সেটা ছাড়াও হচ্ছে কতগুলা বিশেষ শব্দ আছে, মানে যেমন ধরেন মুহুর্মুহু বা বিভীষিকা, এরকম কিছু স্পেশাল শব্দ আছে। আর এগুলা ছাড়া তো আরো অনেক শব্দ আছেই যেগুলো সাধারণত বানানে মানে লেখার সময় একটা কনফিউশনের তৈরি হয়। এই ধরনের শব্দগুলাই পরীক্ষায় মূলত দেখা যায় কনফিউশন ক্রিয়েট করার জন্য বেশি আসে। তো ওরা এই শব্দগুলা মূলত যে বইগুলা আছে যেমন অভিযাত্রী বা বাংলা বিচিত্রা, এই বইগুলাতে এই শব্দগুলাকেই হাইলাইট করে ওরা মূলত শুদ্ধিকরণের অংশটা সাজাইছে, আমি যেমনটা দেখছি। তো এই বইগুলো ফলো করলে ওরা হচ্ছে এই শব্দগুলা সম্পর্কে ওদের একটা ভালো ধারণা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি কি এই তো মানে এর মধ্যে ওদের অ্যাডমিশনের কোনো বই সম্পাদনা করেছো? জি ভাই। আচ্ছা, তাহলে ওদের বই ওইখান থেকে ওদেরকে কিছু পরামর্শ করে দাও। পুরো একটা বইয়ের একটা সামারি ওদেরকে এখনই দিয়ে দিয়ে দাও, কোন কোন বিষয়গুলো আসলে তুমি দেখেছো ওখানে, কেমন টাইপের ধারণা, তুমি এখন ওদেরকে কিছু ধারণা দিয়ে দাও ওই বইগুলোর উপরে, যে আসলে কেমন টাইপের ভুলগুলো তুমি দেখেছো আর কি বইয়ের মধ্যে। আচ্ছা, মানে শুদ্ধিকরণের ক্ষেত্রে? হ্যাঁ, শুদ্ধিকরণ বা দেখা যাচ্ছে যে শুদ্ধ সারাংশ তো ওদের থাকে বইয়ের মধ্যে, এই টাইপের জি, কিছু। আচ্ছা, আসলে মানে সারাংশের কারক ক্ষেত্রে বিভক্তি নিয়ে কি কোনো সমস্যা থাকে প্রশ্নের মধ্যে, কারক বিভক্তি?
এসব নিয়ে? কারক বিভক্তি থেকে মূলত এমসিকিউ অংশে যেরকম প্রশ্ন থাকে, লিখিততে তেমন একটা মানে আসতে দেখা যায় না। লিখিততে পদ পরিবর্তন থেকে প্রশ্ন ছিল বিগত কয়েকটা বছরে। আচ্ছা তারপর আম, এরপরে ছিল কি মিলকরণ থেকে প্রশ্ন ছিল 1 বছর। আচ্ছা, আম, বুঝতে পেরেছি। কারক বিভক্তি থেকে কারক বিভক্তির ব্যাপারটা ওরা মূলত এমসিকিউর জন্য বেশি গুরুত্ব দিলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে যে আপু রিটেন প্রস্তুতি প্রায় শেষ এখন, হ্যাঁ? উনিও জি, বোধহয় এবছর তোমার মতো সেকেন্ড হতে চলেছে, আমরা আশা করি। আচ্ছা, সানজিদা রহমান উনি। আচ্ছা, এখন হচ্ছে ওনার প্রশ্ন হচ্ছে যে সেরা প্রস্তুতি, এখন যেহেতু পরীক্ষার আর 20 দিন সময় আছে, জি, ঠিক আছে, এখন তো আর নতুন করে কিছু দেখার মতো পর্যাপ্ত সময় ওদের হাতে নেই। তো না, যারা ধরো যে চান্স পাবে, তারা অলরেডি তাদের প্রিপারেশন কমপ্লিট, এখন তারা হচ্ছে যে শুধু রিভিশনটা দিবে। এখন জি, এই 20 দিনের মধ্যে মানে বাংলাটাকে ওরা কিভাবে একেবারে প্যাকেট করে ফেলতে পারে ফাইনালি? আচ্ছা। এক্ষেত্রে ভাই, ওরা যেহেতু প্রস্তুতিটা নিয়েছে, সো ওরা তো জানে যে কোন টপিক গুলা থেকে পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, মানে কোন টপিক গুলা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তো এক্ষেত্রে আমি ওদের বলবো সেটা হচ্ছে ওই টপিক গুলারই মূল টেক্সট গুলা ওরা আবার আরেকবার চোখ বুলাবে। ওই টেক্সট গুলার ওই টপিক গুলার যে প্র্যাকটিস অংশটা বা অনুশীলন অংশটা আছে, ওই বিষয়টা ওটা বেশি বেশি অনুশীলন করলে আমার মনে হয় ভালো হবে। কারণ আমার পরীক্ষার সময় আমি যেটা করেছিলাম শেষ দিনগুলাতে, তখন মানে ভয়ের চোটে তো আমি আসলে আমার পড়াশোনায় পুরা হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিল, এমন একটা অবস্থা। মানে আচ্ছা, বারবার মনে হচ্ছিল যে এখানে আমার একটু আমি প্রিপারেশন মনে ইন্টারাপ্ট হয় করি, কমপ্লিট হয় নাই। এখানে একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা, সানজিদা রহমান উনি বোধহয় কিছু বলবেন, উনি আমার পরে আপনি মাইকটা আনমিউট করে আপনি আপনার প্রশ্নটা করেন। এই যে দেখুন, ও কিন্তু আহ, আহ, লিমানা কিন্তু পরীক্ষায় সেকেন্ড হয়েছিল, তারপরে ও কেবল কি কথাটা বলল যে ও শেষ পর্যায়ে এসে ভয়ে মানে একেবারে মুমূর্ষ অবস্থা। ঠিক আছে, আমি এই কারণে আপনাদেরকে শুনে বলি যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে, এটা শুধু পড়ার পরীক্ষা না। আমি আমার কথাই বলি যে আমাদের যে ক্লাস ছিল ওখানে প্রথম যে 5 জন, এরা তো দুর্দান্ত মেধাবী হয় আমাদের ওই মাদ্রাসায়। ধরেন প্রথম 20 জন এরা মাস্ট গোল্ডেন প্লাস পাবে, প্রথম 1 থেকে 20 এরা। তো আমাদের ক্লাসের যে হচ্ছে রোল নম্বর 2 ছিল, রোল নম্বর জি, 2 ও কিন্তু ঢাবিতে চান্স পায়নি। তাহলে মানে এটা তো অবিশ্বাস্য যে ও ঢাবিতে চান্স পায়নি, পরে কিন্তু ও চরবিতে চান্স পেয়েছে, ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়েছে আমাদের ফ্রেন্ড। তো ও কেন এতে চান্স পায়নি? ও চান্স পায়নি, ও পরীক্ষার আগে যে হলে যাবে, তখন এত মানুষ দেখে ও ঘাবড়ে গিয়েছিল। ঠিক আছে, তো এই বিষয় এই যে পরীক্ষার হলে যাওয়ার আগে এই যে ধাক্কাটা, ভয়ের যে ধাক্কাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে আমি বলেছিলাম যে পরীক্ষার বাহিরের ভিড় দেখেই অনেকেই ওইখানেই ফেল, পরীক্ষার হলে ঢোকার আগেই ফেল। ঠিক আছে, তো এই ভয়টাকে কাটানোর জন্য এটা আপনাকে আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনি একটা জিনিস করতে পারেন, পরীক্ষার হলে যখন যাবেন ডানে বামে না তাকিয়ে সোজা করে আপনার চোখে একটাই থাকবে, মানে আপনার চোখে দেখবেন যে শুধু পরীক্ষার হল আর কিছু না। ঠিক আছে, আশপাশে যদি দেখেন আপনার মধ্যে মাস্ট ভয়টা ঢুকবেই। আচ্ছা, সানজিদা রহমান উনি কথা বলতে চাচ্ছিলেন, আপনি ইয়ে করেন, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া আমাদের তো হচ্ছে যে আমরা মানে শুরু থেকে যখন মানে ডাবির জন্য প্রিপারেশন নিচ্ছি তখন থেকে মানে সবগুলা রিভিশন মানে সবগুলা শুরু করছিলাম। জি তো এখন তো প্রায় শেষ, তো এখন কি এক্সট্রা করে শর্ট সিলেবাসের বাইরের গুলা কি করব? আগে পড়ছিলাম, এখন কি ওগুলা সহ আবার রিভিশন দিব? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন লিমানার কাছে, যে লিমানা তুমি কি মনে করো, মানে শর্ট সিলেবাস যেহেতু হচ্ছে যে ফুল সিলেবাস যদি আগে পড়া না থাকে, তাহলে এই জি। মুহূর্তে কি ফুল সিলেবাসে কি যাওয়া উচিত হবে, কিংবা ফুল সিলেবাস আদৌ কতটা ইম্পর্টেন্ট এর জন্য? আচ্ছা ভাই, এক্ষেত্রে আমি বলবো হচ্ছে যদি আগে না পড়া হয় তাহলে এখন নতুন করে আসলে ওই বিষয়টা টাচ করাটা ওর নিজের উপরে একটা প্রেশার ক্রিয়েট করবে। ও সেক্ষেত্রে যেটা করতে পারে, আগে যে বিষয়গুলো পড়ছে সেগুলাই বারবার রিভাইজ করতে পারে। আর যেহেতু মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে বলা হয় যদিও যে শর্ট সিলেবাস রিলেটেডই হবে প্রশ্ন, ওটা কেন্দ্রিকই হবে, কিন্তু তারপরেও দেখা যায় 2-3টা প্রশ্ন হচ্ছে বাইরে থেকে ওরা করেই, স্টুডেন্টদেরকে পরীক্ষার হলে একটা মেন্টাল প্রেশার দেয় এটা করে। হুম, ফলে তো যদি ওরা হচ্ছে আগে বিষয়গুলা টাচ করে থাকে, যে
মানে শর্ট সিলেবাসের বাইরের যে ফুল সিলেবাস অংশটা, তাহলে এখন শেষ মুহূর্তে যেটা করতে পারে, শর্ট সিলেবাসকে হচ্ছে 75% গুরুত্ব দিল, আর মানে ফুল সিলেবাসের যে বাকি অংশগুলো থাকে সেটাকে বাকি 25% গুরুত্ব দিয়ে পড়তে পারে। কারণ আসলে পরীক্ষাটা শর্ট সিলেবাস কেন্দ্রিকই হয়, কিন্তু ওই যে যারা হচ্ছে একদম টপ হইতে চায় তাদেরকে তো আসলে কোনো কিছুই বাদ দেওয়ার সুযোগ থাকে না। তো হুম এই হুম। জন্য মানে এইভাবেই ওরা মিনিমাইজ করে নিতে পারে বিষয়গুলা। আচ্ছা, মূল কথা হলো তাহলে যারা হচ্ছে যে আসলে এক্সট্রাঅর্ডিনারি, এই কোনো জি কোচিং এ না গেলেও টিকবে, এই টাইপের যারা মানে জঘন্য রকমের মেধাবী আর কি, যাদেরকে আমরা বলি, তাহলে এই জঘন্য রকমের মেধাবীরা এরাই হচ্ছে মূলত ওই যে ২-৪টা প্রশ্ন করে, এগুলো আসলে ওদের জন্যই মূলত। যদি জি আপনি ভাই, এমনি জি চান্স পেতে চান তাহলে ওই শর্ট সিলেবাস আপনার আয়ত্তে থাকলেই কিন্তু আপনি এনাফ চান্স পাওয়ার জন্য। জি ঠিক আছে না? সেটাই। জি ভাই। আচ্ছা, এখানে একজন আর প্রশ্ন করেছে। আচ্ছা জি, আপনি বলুন, শেষ আপু, করুন। জি আচ্ছা, সাবিনা আপু প্রশ্ন করছে। ধরেন আমরা তো যখন সব সিলেবাস গুলো মানে প্রথম থেকে পড়তেছি, তো জি সবগুলাই শেষ করা মোটামুটি প্রায় শেষ, 2বার করে জি শেষ করা হয়েছে। তো এখন একদম শেষ সময়ে এখন কত ঘন্টা করে রিটার্নের সময় দিতে হবে? আচ্ছা, শেষ সময়ে রিটেনে কত ঘন্টা সময় দিতে হবে? এক্ষেত্রে আমি বলবো হচ্ছে শুধু রিটেনকে আসলে ওইভাবে প্রায়োরিটাইজ করার কোনো কিছু নাই। আপনি যদি আগে থেকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকেন, রিটেনটা তো আসলে শেষ কয়েকদিনে প্র্যাকটিস করে আমি একদম খুব ভালো একটা মার্ক ক্যারি করব এমনটা আসলে হয় না। কারণ রিটেনে যেহেতু কমন পড়ার চান্স খুবই কম থাকে, তাই হচ্ছে আমাদের একটা সার্টেন টাইমের প্র্যাকটিসের ফলে ওই জিনিসটাতে আমাদের একটা দক্ষতার জায়গা সৃষ্টি হয়। ফলে আপনারা যদি আগে থেকেই বিষয়গুলো প্র্যাকটিসের মধ্যে রাখেন, যে সারাংশ সারমর্ম বলেন বা ভাব সম্প্রসারণ বা যে শুদ্ধিকরণ, এগুলো যদি আগে থেকে প্র্যাকটিসের মধ্যে থাকে, এখনো সেম ওয়েতে রিভাইজ করার সময়ও একইভাবে ওই প্র্যাকটিস গুলাই আপনারা মানে জারি রাখবেন। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা, ধন্যবাদ। এখানে জি একা ধন্যবাদ। চন্দ্র নামে একজন প্রশ্ন করেছে। আচ্ছা, সানজিদের কথা শেষ হলে মাইকটা মিউট করে দেন। উনি প্রশ্ন করেছে যে লিমানার কাছে প্রশ্ন করেছে যে লেখায় কি ব্যাকরণজনিত ভুলের জন্য নাম্বার কাটা হবে, আর কিভাবে লিখলে আসলে ভালো নাম্বার আসবে। এখানে প্রথম অংশের উত্তরটা আমি দিই যে আসলে ব্যাকরণজনিত ভুলের জন্য নাম্বার কাটা হবে কিনা। আসলে ওনার পরীক্ষায় দেখবেই আপনি ব্যাকরণ পারছেন কিনা। কারণ লেখার মধ্যে তো দেখার বিষয় এটা, যে আপনি যদি লেখেন যে আমি যাই, তাহলে আমি যাই এটা তো ব্যাকরণজনিত সমস্যাই। এইটার জন্য তো মাস্ট আপনার নাম্বার কাটা হবে। ঠিক আছে? কারণ জি না হয় পরীক্ষা আপনার খাতাটা দেখবে কোথায়? ব্যাকরণজনিত সমস্যার কারণেই তো মূলত একটা সেন্টেন্স ভুল হয়। তাই না? জি আর সেকেন্ড ভাই, অংশের ইভেন যেটা আমাদের হ্যাঁ, আমাদের সেশনে এমন একটা প্রশ্ন এসেছিল যে ক হ্রস্বইকার কি এবং ক দীর্ঘইকার কি, এই হ্যাঁ, দুইটার ব্যবহার। তো ওরা যে ব্যাকরণ জনিত বিষয়টায় কতটা গুরুত্ব দেয় সেটা এই প্রশ্নটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এটাই। শেষ করবো না এটা বিশেষ। বেশ, তাহলে এটা যদি আপনারা না বুঝেন যে কখন আ ক দীর্ঘিকার বসাবেন, কখন ক হ্রস্বইকার বসাবেন। ঠিক আছে? তাহলে এটা তো আপনার জানতে হবে। এটা তো ব্যাকরণজনিত যে লিমানা একটা শব্দ দিয়ে আসলে ফুল গুরুত্বটা বুঝিয়ে দিয়েছে আপনাকে। আর দ্বিতীয় যে বিষয়টা, লিমানা এই প্রশ্নটার এই অংশটার উত্তর দাও যে আসলে কিভাবে লিখলে ভালো নাম্বারটা আসবে। এটা খুবই ইম্পোর্টেন্ট। আমি মনে করি এটা এখানে যে ৪০ জন আছেন প্রত্যেকেরই জিজ্ঞাসা এটা। যে আসলে জি কিভাবে লিখলে ভালো নাম্বার আসবে? আচ্ছা, এক্ষেত্রে ভাই আমি যেহেতু আগেও একটা মানে এখানে সেগমেন্ট ভাগ করার কথা বলছিলাম যে কোনগুলাতে হচ্ছে আমার ডেসক্রিপটিভ অংশ আর কোনগুলাতে আমার একদম কাটাই কাটাই মার্ক। তো এক্ষেত্রে যেগুলাতে হচ্ছে আমার একদম সলিড মার্ক পাবে সে, মানে যে শুদ্ধিকরণ বা হুম, বাক্য গঠন, মানে একটা ভুল হলে শুধুমাত্র ওই সেন্টেন্সের মার্কটাই কাটা যাবে, অন্যটার মার্ক কাটা যাবে না। ওগুলার ক্ষেত্রে হচ্ছে ওগুলা তো ওরা ওইভাবেই উত্তর করবে। হুম, ওগুলার ক্ষেত্রে যদি ওর যে একটা ওয়ার্ড দিয়ে সে একটা সেন্টেন্স মেক করলো, সেটা ভুল হয়েছে, সেটার কারণে তার পরবর্তী প্রশ্নে কোনো প্রভাব পড়বে না। কিন্তু যে ডেসক্রিপটিভ এর অংশটা, মানে ধরেন অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ বা সারাংশ সারমর্মের যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমি বলবো ওরা হচ্ছে আমরা আমাদের অতীত ইয়াগুলাতে মানে যে সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা যেভাবে করতাম, যেমন প্রথম লাইনে আমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিয়ে পুরা বিষয়টাকে কাভার করে তাদেরকে হুম, উত্তর হুম, দিই, এরপরে হচ্ছে সেটাকে আস্তে আস্তে এলাবোরেট করি। তো এক্ষেত্রে ওরা যেটা করতে পারে, প্রথম প্রশ্নে মানে একদম ফার্স্ট সেন্টেন্সে ওরা ওদের প্রশ্নের যে মূল জিস্টটা সেটা লিখতে পারে, এরপরে যে সেটা হচ্ছে ব্যাখ্যা করবে সামান্য কিছুটা, এবং ব্যাখ্যার পরে ওরা যদি সম্ভব হয় সেখানে যদি কিছুটা মানে উদাহরণ বা
কি বলবো এক্সাম্পল অ্যাড করতে পারে, তাহলে আমার মনে হয় সেটা প্রশ্নের যে ক্রেডিবিলিটি সেটা অনেকাংশে বাড়াইয়া দেয়। মানে আমার প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমি মূলত এটাই করেছিলাম, প্রত্যেকটা প্রশ্নে আমি চেষ্টা করছি কোনো না কোনো উদাহরণ অ্যাড করে দেওয়ার, যাতে আমি আমার যে লেখার ব্যাখ্যা অংশ সেটার মাধ্যমে যদি টিচারকে স্যাটিসফাই নাও করতে পারি, আমার উদাহরণটা দেখে যেন টিচার হচ্ছে স্যাটিসফাইড হয়ে আমাকে তার মানে একটা ভালো মার্ক অ্যাটলিস্ট দেয়। এজন্য এটা চাইলে ওরা হচ্ছে ফলো করতে পারে। আচ্ছা, আর এখানে একটা বিষয় হচ্ছে, আচ্ছা আমাদের মাসুম কি বোরিং হয়ে যাচ্ছ? মাসুমের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। না হ্যাঁ, ভাইয়া, বোরিং কেন হবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে লিমান আরেকটা প্রশ্ন হচ্ছে, আহ, জি ভাই। ধরো সে আসলে ধরো সারাংশ আসছে, শুদ্ধিকরণ আসছে, ও ফার্স্টে কোন বিষয়টা দিয়ে শুরু হলে পরীক্ষক একটা মানে ওর ব্যাপারে একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, না এই ছেলেটা, যেমন অনেকটা প্যারাগ্রাফের মতো, প্যারাগ্রাফের যে টপিক সেন্টেন্স, আমরা টপিক জি সেন্টেন্সকে কেন এত গুরুত্ব দিই? কারণ টপিক সেন্টেন্সটা বুঝলে বুঝে যায় আসলে ও ভেতরে কি লিখেছে, জি ওর মানে কতটুকু মাল মশলা আছে ওর ভেতরে, ওটা আমি জি। ফার্স্ট অফ টপ সেন্টেন্সটা দেখলে বুঝে যাই। তাহলে পরীক্ষা শুরু করার ক্ষেত্রে, রিটেনটা শুরু করার ক্ষেত্রে ও আসলে কোন টপিকটা দিয়ে শুরু করাকে তুমি প্রায়োরিটি দিবা, বা তুমি কোন টপিকটা দিয়ে শুরু করেছিলা? এটা কি ভাই ওই যে ডেসক্রিপটিভ যে অংশগুলা, ভাব হ্যাঁ, সম্প্রসারণ, আমি সারাংশ একেবারে রিটেনের ক্ষেত্রেই ধরো, ও আচ্ছা কোন টপিকটা দিয়ে শুরু করলে ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে আগেই? আচ্ছা, এটা তো যেমনটা আমি বললাম যে হচ্ছে ওদের লেখার হাত যদি কারো আমার মতো স্লো হয়, তাহলে সে অবশ্যই যেন আগে হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্টের যে মার্কের যে প্রশ্নগুলা সেগুলাই যেন সে আগে উত্তর দেয়। কারণ সেগুলাতে তো টিচার আসলে তাকে চাইলেও মার্ক কমিয়ে দিতে পারবে না ইচ্ছা হুম, মতো। তো মানে ওটা সেগুলোর হলেই তো মধ্যে এক নাম্বার এরকম। জি জি, ওগুলা ওইটা করলে, আর যেহেতু আমাদের রিটেনের হচ্ছে পাস আলাদা, তো সেক্ষেত্রে তাহলে দেখা যায় সে যদি ধরেন সে ভাব সম্প্রসারণ দিয়ে শুরু করলো, কিন্তু সেটা টিচারের পছন্দ মতো হইলো না, হুম, কিন্তু ওই স্টুডেন্টকে তো একটা ভালো পরিমাণের সময় ভাব সম্প্রসারণে দিতে হচ্ছে। কারণ হ্যাঁ, ছোট লিখলেও সে ওই জিনিসটা ওইভাবে ফুটাই তুলতে পারবে না। তো যেহেতু সে একটা ভালো পরিমাণ সময় দিয়ে ভাব সম্প্রসারণটা লিখলো, সেটা লেখার ফলে দেখা গেল সে পরবর্তীতে যে শুদ্ধিকরণ বা বাক্য গঠন ওগুলো ওইভাবে কমপ্লিট করতে পারলো না। হুম, এখন টিচার তো আসলে ওকে ভাব সম্প্রসারণে যে ধরেন আমার 5 মার্কের জন্য ভাব সম্প্রসারণ আসলো, 5-এ 5 দিতে বাধ্য না। ফলে হুম, টিচার চাইলে ওখানে 2 বা 3 দিতে পারে, কিন্তু ওই স্টুডেন্টটা ওইখানে এত বেশি সময় দেওয়ার কারণে সে এই অংশে পিছিয়ে গেল। তো হুম, এক্ষেত্রে ওরা আগে হচ্ছে ওই অংশগুলা যদি কমপ্লিট করে, ওদের নিজেদের মধ্যেও একটা হচ্ছে কি বলবো তখন একটা ভালো লাগা কাজ করবে যে এই অংশগুলো আমার শেষ হয়ে গেছে, এগুলাতে আমি ভালোভাবে অ্যান্সার করতে পারছি। ওই যে একটা ভালো লাগার ফিলিংটা পরীক্ষার হলে, হুম। ওইটাই ওকে পরবর্তীতে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম ওইটা আরো ভালোভাবে করার একটা ইন্সপিরেশন যোগাবে বলে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে সঞ্জিতা লাস্ট একটা প্রশ্ন করেছে যে শেষে এমসিকিউ এর রিভিশনটা কিভাবে করবে, মানে কিভাবে করবে? আসলে এমসিকিউ রিভিশন বলতে উনি কি বোঝাতে চাচ্ছে আমি বুঝি নাই। আপনি যদি বৃত্ত ভরাট করে ফেলেন, বৃত্ত ভরাট করে ফেলার পরে তো আপনি রিভিশন দিয়েও লাভ নাই। এখন আপনি যদি পরীক্ষার আচ্ছা আগে, ভাই, আমার মনে হয় পরীক্ষার আগের কথা বলতে চাচ্ছেন, আগেই মানে বোঝাচ্ছে, হ্যাঁ, এত কম সময়ের মধ্যে এত চ্যাপ্টারের এমসিকিউ কিভাবে রিভাইজ করবে, এই সেটাই, বিষয়টা মেবি। হ্যাঁ, তাহলে এটা আচ্ছা, একটু clear করুন। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে প্রচলিত বইগুলো বা আমাদের লেকচার শিট গুলো, এগুলোতে তো একটা হিউজ পরিমাণে এমসিকিউ থাকে। আর হুম, এই এমসিকিউ গুলো আপনারা আপনারা হচ্ছে অতীতে আম, সবগুলাই হচ্ছে মানে অনুশীলন করে এসেছেন। তো এই লাস্ট মোমেন্টে আমার মনে হয় আপনারা মূল বইয়ের টেক্সটের প্রতি বেশি গুরুত্ব দিলে ভালো হবে। এটার যদি একটা উদাহরণ আমি দিতে চাই, যেমন আমাদের পরীক্ষার সময় আমাদের সেশনে একটা প্রশ্ন এসেছিল যে হচ্ছে উম লাল সালো নাটকে মজিদ নিজেকে কিসের সাথে তুলনা করেছিলেন। তো এই প্রশ্নটা আমি যত জায়গায় খুঁজেছি, মানে আমাদের অভিযাত্রী, বাংলা বিচিত্রা বা অন্যান্য যেই প্রচলিত বইগুলা, ইভেন আমাদের লেকচার শিট, কোনো জায়গাতে এই প্রশ্নটা ওইভাবে আসে নাই যে মজিদ নিজেকে কিসের সাথে তুলনা করেছে। এই প্রশ্নটা ছিল আমাদের মেন বইয়ের একটা লাইন ছিল এমন যে একটা সূর্যোদয়ের কারণে হচ্ছে প্রদীপের আলো নিভে যাচ্ছে। তো এই প্রশ্নটা মেটাফরিক্যালি ছিল, হুম, অর্থাৎ মজিদ নিজেকে প্রদীপ এবং ওই যে পীর ছিল আওয়ালপুরের, তাকে হুম, হচ্ছে সূর্যের আলোর সাথে তুলনা করছে। তো দেখেন, আমি যদি হচ্ছে পরীক্ষার শেষ মুহূর্তে ওই যে বইয়ের যে এমসিকিউ গুলা ওগুলাই প্র্যাকটিস করে যাইতাম, তাহলে আমি কখনোই এই প্রশ্নের উত্তর অ্যাটলিস্ট দিতে পারতাম না। হুম, এজন্য আমি আমার পরীক্ষার সময় শুধুমাত্র টেক্সট গুলা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ওগুলা ক্লিয়ার রাখার চেষ্টা করছি। এবং এই লাইনটাও আমি হচ্ছে আমার পরীক্ষার আগে পড়ছিলাম, যার ফলে দেখা গেছে আমি পরীক্ষার হলে এটা নিয়ে আমার খুব একটা সমস্যা হয়নি। কিন্তু আমার এমন অনেক ক্লাসমেটরা আছেন যারা এই প্রশ্নটা দেখেই ভাবতেছিলেন, আচ্ছা এই প্রশ্ন আসলো কোন জায়গা থেকে। হুম।
সো এই জন্য তাহলে আপনারা এটা হচ্ছে খুবই টেক্সট ইম্পর্টেন্ট। গুলাকে গুরুত্ব দিবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি সবসময় বলি, ইভেন আমি যে এইচএসসি তে ক্লাস নিয়েছি, আমি এখনই ওদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা এভাবেই বইটা পড়বেন। যে আসলে জি আমার যে বাংলা বই ছিল এসএসসি, আমি যে আমার যে আলিমের বাংলা বই ছিল, মানে আমি আমার বাংলা বইটা, আমার 2টা কপি ছিল বাংলা বইয়ের। তো আমি মানে এমন আঁকা এঁকেছিলাম যে ইভেন প্রত্যেকটা শব্দ, ওই কবিতার মানে লাইন মাঝখান থেকে কোনো শব্দ যদি বাদও দিয়ে দিত, আমার মুখস্থ মুখস্থ ছিল একদম সবকিছু। তো এইভাবে আসলে প্রত্যেকটা টেক্সট করতে হবে। লিমানা যেটা বললো যে আপনি বাংলাদেশের বিখ্যাত বই পড়ে ফেলেছেন, ঠিক আছে, একেবারে অনেক প্রকাশনের বিখ্যাত একটা বই পড়ে ফেলেছেন, এমনও হইতে পারে ওই বই থেকে, কারণ যিনি প্রশ্ন করবেন উনি তো ওই বইটা থেকে প্রশ্ন করবেন না, উনি তো কোনো স্পেসিফিক বই থেকে প্রশ্ন করেন না, উনি প্রশ্ন করে আপনার টেক্সট বুক থেকে। ঠিক আছে, ঠিক আছে না এক্স্যাক্টলি। লিমানা? জি তাহলে ভাই। উনি আপনার টেক্সট বুক থেকে প্রশ্ন করবে, উনি স্পেসিফিক কোনো আহ, প্রকাশনের বই থেকে প্রশ্ন করবেন না। তাহলে এমনও হইতে পারে ওইখানে এমন একটা বিষয় বাদ দিয়ে ফেলেছে, মানে যেটা আপনার টেক্সট বুকে ছিল, বাট আপনি টেক্সট বুক পড়েন নাই। জি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অবশ্যই ওই আপনার, প্রকাশনীর বইগুলা পড়বে, ওইটা শুধুমাত্র নিজের এক্সপার্টাইজটাকে আরো হ্যাঁ গ্রো হ্যাঁ হ্যাঁ, করার জন্য, পড়বে, ঠিক নিজের আছে, হ্যাঁ, কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য। হুম। কিন্তু শেষ মুহূর্তে ওই বইগুলোর উপর রিলাই করাটা আসলে এটা পরীক্ষার হলে ওই শিক্ষার্থীকে একটা ভালো রকমের শক দেওয়ার জন্যই যথেষ্ট। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে যে পরীক্ষার 2 দিন আগে জি যে সবগুলো বিষয় রিভিশন কিভাবে দিব। আরেকটা এখানে আমি একটু অ্যাড করি যে পরীক্ষার আগের দিন রাতে তারা কি করবে। যেমন আমি আমার কথা বলি, আমি পরীক্ষা ছিল যেদিন ছিল, আমি তো আপনার একদিন আগে চলে আসছিলাম। তো জি আমি হলে ছিলাম রাতে 3টা পর্যন্ত। আমি মানে আমার তো ঘুম আসতেছে না, আমার এক ফ্রেন্ড ছিল, তো আমি আর ও রাতে 3টা পর্যন্ত রিডিং রুমে পড়েছি। হ্যাঁ, জি তো এই যে রিডিং রুমে পড়াটা আমার উপকারের পরিবর্তে আরো অপকার হয়েছে, হিতে বিপরীত হয়ে জি গেছে, কারণ পরীক্ষার হলে মাথা অনেক ঠান্ডা রাখতে হয়। হ্যাঁ, তো জি এই যে পরীক্ষার আগের রাতের করণীয় এবং কিভাবে তারা, আমি বলবো যে পরীক্ষার আগের রাতে আপনি পড়ার দরকার নাই ভাই, পরীক্ষার আগের রাতে পড়ে আপনি বিশাল বড় এক্স্যাক্টলি। কিছু করে ফেলবেন না। ওই আগের রাতে একেবারে মানে ঠেসে ঘুমাবেন, ঠিক আছে, মানে একদম ভালো করে ঘুমাবেন, যাতে পরের দিন মাথা একদম ফ্রেশ থাকে। পরীক্ষার আগের রাতের করণীয় হচ্ছে শুধু ঘুম, আর কিছু না। এবং এখন লিমানের কাছে প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা ঠিক ধরো 2-3 দিন আগে একটা হোল প্রিপারেশন কিভাবে তারা নিয়ে ফেলবে। আচ্ছা, আহ, এক্ষেত্রে ভাই ওরা, আচ্ছা, এক্ষেত্রে ওরা যেটা করতে পারে সেটা হচ্ছে ওরা তো জানে ওদের কোন জায়গাতে গ্যাপটা আছে, ওরা নিজেরাই জানে সেটা। তো ওরা গ্যাপের জায়গাতে যদি হচ্ছে মানে শেষ মুহূর্তে টাচ না করে, যে বিষয়গুলোতে ওর আহ, ভালো একটা দক্ষতা ইতোমধ্যে তৈরি হয়েছে, সেই বিষয়গুলাই আরেকবার চোখ বুলাইতে পারে। তাহলে যেটা হবে সেগুলা দেখার ফলেই ওর একটা নিজের মধ্যে কনফিডেন্স ফিল হবে। আর আমি আমার শেষ মুহূর্তে যেটা করছিলাম, আমি মূলত বুঝতে পারতেছিলাম না যে এত এত টপিক, এটা তো আসলে আমার পক্ষে 2-3 দিনে আবার পুনরায় ঝালাই করা সম্ভব না। তো আমি তখন যেটা করছি, যে বিষয়গুলোতে আমার ভালো একটা ধারণা আছে সেগুলাই বারবার হচ্ছে চোখ বুলাচ্ছিলাম। এবং এটার ফলে যেটা হয়েছে, পরীক্ষার হলে যাওয়ার আগে আমার নিজের মধ্যে তখন একটা সাহস ফিল হচ্ছিল যে আসলে আমি তো এত ভালো এত খারাপও প্রিপারেশন নিই নাই, তাহলে আসলে মানে এত বেশি ভয়ের মধ্যে থাকার কোনো কারণ নাই। কিন্তু আমি যদি হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে ওই আমার যে দুর্বলতার জায়গাগুলা সেগুলাই যদি টাচ করি, তাহলে আমার যেটুকু কনফিডেন্স আমি এতগুলো দিনে গ্রো করে এসেছি সেটা পুরাটাই মাটি হয়ে যাবে। তো ওরা শেষ মুহূর্তে আসলে প্রস্তুতি নিয়ে মানে মানে খুব ভালো প্রিপারেশন যে নেওয়া যায় ব্যাপারটা তো এমন না। শেষ না, মুহূর্তটা হয় মূলত নিজের কনফিডেন্সটা ধরে রাখার জন্য। এই জন্য ওরা হচ্ছে শেষ মুহূর্তে ওই আহ, কি বলে সারাংশ সারমর্ম আর ভাব সম্প্রসারণের ব্যাপারগুলা সেগুলাই লিখে লিখে প্র্যাকটিস করতে পারে। আর ওই যে সাহিত্য পাঠের যে অংশটা সেখানে মূল টেক্সট গুলাই আরেকবার চোখ বুলাইতে পারে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমরা লিমানো প্রায় বোধহয় শেষের দিকে। একটা প্রশ্ন আসছে যে ইংলিশ এবং বাংলার মধ্যে কোনটা আগে দেখাবে, এবং ধরো যে নাকি আগে 5 মার্ক কনফার্ম করবে, ইংলিশ বাংলায় 5 মার্ক কনফার্ম করে তারপরে এবার সামনের দিকে এগোবে, কোন বিষয়টাকে তুমি ইয়ে করবে? এক্ষেত্রে আমি বলবো আগে একদম নিজের পাস মার্কটা নিশ্চিত করে তারপরে আগানো উচিত। কারণ যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং এর একটা বিষয় থাকে, হুম। ফলে ওইভাবে স্ট্র্যাটেজিক্যালি না আগালে দেখা যাবে হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে অনেক বেশি দাগাই ফেলছে কিন্তু অনেকগুলা প্রশ্নের সে ভুল উত্তর দিয়ে ফেলছে।
হুম তো এই জন্য আগে নিজের পাস মার্কটা নিশ্চিত করে যেগুলোর উত্তর আমি একদম কনফিডেন্টলি জানি সেগুলোর উত্তর দিয়ে এরপরে গিয়ে হচ্ছে সে অ্যানালাইজ করে বাকি প্রশ্নগুলোর উত্তর দিবে। মানে কোন প্রশ্নগুলোর উত্তর দিলে সে হচ্ছে 60% বা 70% শিওর তারপর সেগুলোর উত্তর দিতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে রিস্ক নেওয়ার বিষয়টা। এটা আমারই এক্সপেরিয়েন্স থেকে বলি। আমাদের পরীক্ষার আমাদের সময়ে বাংলাটা খুব টাফ হয়েছে। তো পরীক্ষায় রিস্ক নেওয়ার একটা বিষয় থাকে। যখন ধরো প্রশ্ন কঠিন হয় তখন আর রিস্ক নেওয়া যায় না, কারণ কঠিন মানে সবার জন্যই কঠিন হয়েছে। এখানে যদি তুমি ভুল উত্তর দাগাও মাইনাস মার্কিং হবে। কিন্তু যখন প্রশ্নটা কম্পারেটিভলি ইজি হয়ে যায় তখন কি আসলে ওরা রিস্ক নিতে পারে? মানে 5 মার্ক উঠানোর পরে পজিশন ভালো করার জন্য কি ওরা কোনো রিস্ক নিবে? আহ ভর্তি পরীক্ষায় তো মানে কিছুটা রিস্ক আসলে নিতেই হয়। কারণ কিছুটা রিস্ক আপনি না নিলে, আচ্ছা এক্ষেত্রে আমি আমার একটা যে এক্সপিরিয়েন্স সে জায়গা থেকে বলি। যেমন আমি ২টা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বি ইউনিট এবং সি ইউনিট। আমার মূলত প্রিপারেশনটা ছিল সি ইউনিট নিয়েই। তো আমি যেন সি ইউনিটের দিন স্টুডেন্ট দেখে ঘাবড়ে না যায়, এজন্যই আমি মূলত বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। মানে বি ইউনিটটা ছিল অ্যাজ আ টাইপ অফ ব্যাকআপ হুম, ফর মি। তো আচ্ছা। এক্ষেত্রে যেটা দেখা গেছে, বি ইউনিটে পরীক্ষা আমি যেদিন দিতে গিয়েছিলাম সেদিন আমার মধ্যে কোনো প্রভাবই পড়ে নাই। মানে এত হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট দেখেও আমার মধ্যে কোনো ভয় কাজ করে না, এবং পরীক্ষার হলে আমি খুবই ভালো পরীক্ষা দিয়ে আসছি, যেটার ফল তো মানে আপনারা জানেনই। মানে আমি তো এর আগেই সার্টিফিকেশন আসছে। তো আমি দেখে এসেছি, তাই তো? আচ্ছা, জি। এর প্রশ্ন, ওই তো প্রশ্নটা ছিল, তুমি তো প্রি লিড বিষয়টা ভাই আমি বলছিলে কি? একটু শেষ করি ব্যাপারটা। তো হ্যাঁ। এরপরে কিন্তু আমি যেদিন সি ইউনিটে পরীক্ষা দিতে যাই সেদিন আসলে আমি ঘাবড়ে গিয়েছিলাম। মানে যে ভয়ের কারণে আমি বি ইউনিটে পরীক্ষা দিয়েছি সে ব্যাপারটা আসলে হয়ই নাই। তো সি ইউনিটে যেহেতু আমি ঘাবড়ে গিয়েছিলাম, ফলে দেখা গেছে পরীক্ষার হলে আমি মানে আমাদের ৭টা এমসিকিউ ছিল, ৭টার মধ্যে আমি শিওর হয়ে ৪৫টা এমসিকিউ দাগাইছি, এবং সেই ভয়ের কারণে আমি রিস্ক না নিয়ে আর বাকি এমসিকিউ গুলা মানে টাচই করি নাই। তো এটার ফলে যেটা দেখা গেছে, সামান্য কিছু নেগেটিভ মার্ক বাদ গিয়ে আমার হচ্ছে পজিশন 500 এর মানে কাছাকাছি এরকম জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু হুম পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমার মনে হয়েছিল মানে আমি আরো কিছু মাত্রায় রিস্ক নিলে হয়তো দেখা গেছে আমি মানে ভালো করতে পারতাম। কারণ যে প্রশ্নগুলোর উত্তর আমি জানতাম সেরকম হুম অনেক প্রশ্নেরও উত্তর মানে আমি ওই ভয়ের কারণে দিতে পারি নাই বা ওই রিস্কটা নিতে চাই নাই। তো হুম এক্ষেত্রে মানে কিছু মাত্রায় রিস্ক আসলে নেওয়া উচিত। নেওয়া উচিত। সেটাই। আচ্ছা, এখন ওই যে প্রশ্নটা একটু আগে ছিল যে জি। আগে 5 মার্ক কনফার্ম করবে ইংলিশ বাংলা, এটা রিটেনের ক্ষেত্রেও একটু যদি বলে দাও। রিটেনের ক্ষেত্রেও কি ওরা এটাই করবে, যে আগে জি ভাই, রিটেনের ক্ষেত্রেও এটা করলেই ভালো হবে। কারণ যেমন সে একটা প্যারাগ্রাফ লিখলো যেটাতে হচ্ছে ধরেন ১০ মার্ক। কিন্তু টিচার তার ইচ্ছা মতো ধরেন তাকে ৫ মার্ক দিয়ে দিল। মানে ৫ মার্ক দিয়ে তার খাতাটা হচ্ছে রেখে দিল। তো হুম সে ওই প্যারাগ্রাফে যেটাতে সে ১০ এর মধ্যে ৫ পেল, সেটাতে সে যে ১০ মার্কের জন্য আনসার করলো, আ সেটাতে তো তার একটা ভালো পরিমাণে সময় লেগে গেছে। যার হুম ফলে দেখা গেছে সে পরের যে অংশগুলা মানে সেন্টেন্স মেকিং বলেন বা ইংলিশে আর বাকি যে ইয়াগুলা সেগমেন্ট গুলা আছে হুম সেগুলাতে ওইভাবে সে টাইম দিতে পারলো না। কিন্তু তার ঠিকই ওই পাস মার্কের জায়গাটায় সে তখন একটা মানে পিছায় গেল। যেহেতু হুম ১০ এ পাস, সে যদি হচ্ছে দেখা গেল ৭ বা ৮ বা ৯ এ গিয়েও আটকে যাইতে পারে। তো এইজন্য আমি বলব আগে হচ্ছে সে আগে বাংলা এবং ইংরেজি ২ টাতেই ১০ করে নিশ্চিত করে তারপরেই যেন সে আগায়। আর লিখিততে যেহেতু হচ্ছে তার নেগেটিভ মার্কিং এর ব্যাপার নেই, সেহেতু হুম। ১০ মার্ক নিশ্চিত করার পর সে ইজিলি আগাইতে পারে। আচ্ছা, এখন একেবারে লিমানের কাছে লাস্ট প্রশ্ন। এরপরে যদি এরা যদি কোনো ধরনের প্রশ্ন করে তাহলে হচ্ছে যে অ্যান্সার দিবা আর কি। লাস্ট প্রশ্ন হচ্ছে, এ, এই যে যে ভয়টা পেয়েছিলা, এই ভয়টা থেকে উত্তরণ কিভাবে হয়েছে তোমার? এবং আরেকটা বিষয় হচ্ছে, ভালো সাবজেক্ট পেতে হলে ওদেরকে পজিশন কতর মধ্যে রাখতে হবে? এখন অনেক সময় দেখা যায় ফার্স্ট হয়েও পায় না। জি। ঠিক আছে? আচ্ছা। তাহলে ভালো জি। সাবজেক্ট পেতে হলে ২ টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। তাকে কন্ডিশনাল মার্কটাও ফিল আপ করতে হবে এবং তার পজিশনটাও কি করতে পজিশনও হবে। আগায়। জি। এই ২ টা বিষয় তুমি একটু যদি বলো আরকি, যে ভালো একটা সাবজেক্ট, যেহেতু সবারই ড্রিম থাকে আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ব। জি। আচ্ছা ভাই, এক্ষেত্রে আ ভালো স ভালো সাবজেক্ট যদি পেতে হয়, তার প্রিপারেশনটা তো অবশ্যই শুরু থেকে ঐরকমই ছিল। যদি হুম, তার সংকল্পটা ঐরকম হয়। তো হুম, এক্ষেত্রে তাকে কিছুটা রিস্কও নিতে হবে। আর এক্ষেত্রে মানে যেই
কন্ডিশনাল মার্কের যে ব্যাপারটা, সেটাও ওরা পরীক্ষার হলেই যদি ওই মার্কের নিশ্চয়তাটা ওদের মধ্যে, মানে ওরা নিজেদের মধ্যে থাকে ওদের, যে এই মার্কগুলো আমি একদম শিওর হয়ে এই প্রশ্নগুলো আনসার করছি এবং এই মার্কগুলো আমি মোটামুটি নিশ্চিত যে এই জায়গাগুলোতে টিচার আমার মার্ক কাটতে পারবে না, তো ওইরকম হইলে তখন ওরা কিছু মাত্রায় রিস্ক নিতে পারে, কারণ ওই রিস্কটাই ওকে অন্য স্টুডেন্টদের থেকে কিছুটা আগায় দিবে। হুম আর পরীক্ষায় মূলত প্রশ্নগুলা এভাবেই করা হয় যে কিছু প্রশ্ন থাকে এভারেজ মানের, যেগুলা হচ্ছে মূলত সব ক্যাটাগরি স্টুডেন্টরাই পারবে। এর পরবর্তী যে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলা, ওইটা মূলত ওই টপার স্টুডেন্টদের জন্যই থাকে, যারা ওই টপ টপ ক্যাটাগরির সাবজেক্ট গুলা পেতে চায় এবং যাদের প্রিপারেশনটাও ওই মাত্রার হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, ওই যে যেটা বললা একটু আগেই, যে আলাদা আলাদা করে অ্যান্সার করার বিষয়টা। এখন ধরো কেউ একজন প্রথমে ইংলিশ লিখলো, তারপরে বাংলা লিখলো, ঠিক জি আছে, পাস মার্ক কমপ্লিট করে, এরপরে কি সে যদি আবার ইংলিশ লিখতে চায়, জি তাইলে তো একবার ইংলিশ আসলো, একবার বাংলা আসলো, আবার ইংলিশ আসলো আসলো আবার একবার বাংলা আসলো, খাতাটা একটু ইয়ে হয়ে গেল না, অসুন্দর হয়ে গেল না? নাকি আচ্ছা। পরীক্ষায় স্পেসিফিক জায়গা থাকে যে তুমি এখানে এই জি প্রশ্ন ভাই, ও খাতাই হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেনের অংশটা, ওখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য ওরা আলাদা আলাদা জায়গা দিয়ে দেয়। ইভেন তার মানে একজন এখানে, স্টুডেন্ট চাইলে ওই জায়গার বাইরে লিখতেই পারবে না সে। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে অর্পিতা দিয়ে উনি ওনার অ্যান্সারটা পেয়ে গেছেন আমি আশা করি। আহ, আচ্ছা, এখানে আরেকজন লিখেছে যে লো সাবজেক্ট পেতে হইলে কত নাম্বার লাগবে। আসলে ইউনিভার্সিটিতে, আচ্ছা এটার অ্যান্সার লিমানাই দিক, যে লো সাবজেক্ট পেতে হলে কত নাম্বার লাগবে। লো সাবজেক্ট বলতে ভাই এখানে কি সে লো সাবজেক্ট মানে বলতে উনি হয়তোবা ইকোনমিক্স, ইংলিশ, ল, আরো যা যা আছে, এগুলোর বাহিরের যেসব টপিক, যেসব সাবজেক্ট আছে ওগুলোর কথা বোঝাতে চাচ্ছেন আর কি। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পাস মার্ক যদি যেহেতু 40-এর উপরেও এমন অনেক স্টুডেন্ট আছে থাকে, যারা হচ্ছে যারা চান্স পায় কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় না। হুম, এমনটা অনেক ক্ষেত্রেই হয় সিট সংকটের কারণে। সিট তো সংকট। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে যদি এমসিকিউতে 35-এর কাছাকাছি মার্ক এবং লিখিত অংশে হচ্ছে 10 দুইটাতে তো 20 রাখতেই হয়, 21-22-এর মতো মার্ক যদি রাখতে পারেন, তাহলে আপনার মোটামুটি একটা সাবজেক্টের নিশ্চয়তা থাকে। আচ্ছা, নয়ন দাস উনি একটু ইয়ে করেন, আচ্ছা উনি প্রশ্ন করেছেন যে আপু আপনি ঘাবড়ে গিয়েছিলেন কি কারণে সি ইউনিটে? আচ্ছা, আমার মূল প্রিপারেশনটা সি ইউনিটই ছিল এবং সি ইউনিট আসলে আমার একটা অনেক বড় স্বপ্নের জায়গা ছিল। ফলে ওই দিনের এত বেশি স্টুডেন্ট দেখেই আমি ঘাবড়ে গিয়েছিলাম, যদিও তার আগের দিনে আমি এত বেশি স্টুডেন্ট ফেস করে এসেছিলাম, কিন্তু হুম তারপরও ওই যে অনেক বেশি এক্সপেকটেশনের কারণেই হুম। মূলত আমি ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তারা কি করতে পারে, পরীক্ষার হলে যাওয়ার সময় ডানে বামে কোথাও তাকাবে না, না ডিরেক্ট ভাই, পরীক্ষার হলে অবশ্যই ঢুকে তাকাবে, কিন্তু সে তার লক্ষ্যের জায়গাটা যেন কোনোভাবে নড়বড়ে না হয়। বিচ্যুত যেন যে না হয়, তার স্টুডেন্ট কনফিডেন্সের অনেকেই জায়গা। অনেকেই আছে, কিন্তু ও এটাও তাকে মানতে হবে যে এরা সবাই আসলে আমার মতো প্রিপারেশন কেউ নেয় নাই। আমি মানে ডিটারমাইন্ড যে আমাকে ওই জায়গায় যাইতেই হবে, ওই সিটটা আমাকে গ্র্যাব করতেই হবে, এত নাম্বার পজিশনটা আমার হইতেই হবে। এই সংকল্পের জায়গাটা যদি তার দৃঢ় থাকে, তখন সে আসলে লক্ষ লক্ষ স্টুডেন্ট দেখলেও ওই জিনিসটা তার আর নড়বড়ে হবে না। আচ্ছা, আমি মানে আমি বুঝতে ঘাবড়ে পেরেছি। গেলেও ভাই আমার কিন্তু একটা পজিশন ছিল সি ইউনিটে, আচ্ছা, কিন্তু ঘাবড়ানোর ফলে আমি ফুল আনসার করে আসতে পারি নাই আর কি। হ্যাঁ মানে পিছিয়ে গেছে তবুও, যেহেতু জি তুমি মানে ঘাবড়ে যাওয়ার কারণেই, ঘাবড়ে যাওয়ার পরেও 500 এখানে ছিল, তার মানে যদি তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতা, আমার তো বোধ হয় বি ইউনিটের মতোই পজিশন হয়ে যেত। জি ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমার মানে পজিশন 78 ছিল, ও, কিন্তু সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এমনটা হবে আমি কল্পনাও করি নাই। ওই যে যাক ভয়ের এটা, কারণে মূলত এই জিনিসটা হয়েছিল। হ্যাঁ এটা ভাগ্য। এই ভয়টার কথাই আমি বারবার ওনাদেরকে বলি যে ভাই, ভয়টাই অনেক, আপনাকে এখানে অনেকগুলো বিষয়ের সাথে যুদ্ধ করতে হবে, এটা শুধু খাতা কলম আর এমসিকিউর যুদ্ধ না, এটা এটা একটা মূলত মানসিক যুদ্ধ। সাইকোলজিক্যাল ওয়ার। হ্যাঁ, মানসিক যুদ্ধ এটা। এটা আপনি পরীক্ষায় যে যাবেন ওইখানে একটা মানে পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত আপনার যুদ্ধ, ঠিক আছে? অনেকে দেখবেন যে হাত পা কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে দাঁড়াইতে গিয়ে, এরকমও হয়, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার হলে গিয়েও দেখবেন অনেকে আপনার আগেই খাতাপত্র জমা দিয়ে চলে যাওয়ার মতো একটা অবস্থা। হ্যাঁ তাদের দেখেও ঘাবড়ানোর প্রয়োজন নাই, তারা আসলে ভালোভাবে না লিখেই জমা দিচ্ছে। সেটাই সেটাই, সবাই যে মানে আগে জমা দেওয়া মানেই যে কি করা, সে খুব ভালো লিখেছে, বিষয়টা আসলে এমন না, জি ঠিক আছে? যাক, আমি আশা করি লিমানের কাছে আর কারো প্রশ্ন নাই।
লিমানাকে অনেক আর ভাই ধন্যবাদ। থাকলেও ওরা চাইলে হচ্ছে আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে হ্যাঁ, যোগাযোগ অবশ্যই করতে পারে। অবশ্যই তো অবশ্যই, ওক্ষেত্রে যেহেতু সেক্ষেত্রে আমি চেষ্টা করি হ্যাঁ, উত্তর দেওয়ার। লিমানাকে আপনারা ইয়েতে ফেসবুকে অ্যাভেলেবল পাবেন। ঠিক আছে, আপনারা কি করবেন, যে কোনো পরীক্ষার আগ পর্যন্ত ইউনিভার্সিটির বড় আপু বা বড় ভাইয়ারা ওনারা খুবই সাপোর্টিভ হয়। ঠিক আছে, ওনাদেরকে আপনি স্যারের মতো যদি মানে ভীতিকর কিছু মনে করেন তাহলে সমস্যা। ওনারা ভাই আপনাদেরকে সবসময় সহায়ক। একজন প্রশ্ন করেছেন যে খাতা একসাথে দিবে কিনা। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে এমসিকিউর সময় আলাদা দেওয়া থাকে আর রিটেনের সময় আলাদা দেওয়া থাকে। আপনার এমসিকিউটা যখন শেষ হবে তখন আপনি রিটেনটা শুরু করতে পারবেন। আচ্ছা, খাতাটা কি আলাদা করে দেওয়া থাকে নাকি? জি ভাই, খাতাটাও আলাদাই থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কারো যদি আগে শেষ হয়ে যায় সে চাইলে রিটেন শুরু করতে পারে। টিচাররা এসে এমসিকিউটা জমা নিয়ে নেয় এমসিকিউর টাইম শেষ হওয়ার সাথে সাথে। আচ্ছা, তার মানে কেউ যদি ধরো 40 মিনিটের এমসিকিউ পরীক্ষা, কেউ জি 35 বা 30 মিনিটে শেষ করে ফেললো দাগিয়ে, জি তার জি মানে সে সে ওই টাইমেই রিটেন শুরু করে দিতে পারবে। জি সে চাইলে পারবে, যদি এটা ওই টিচার খুব বেশি ঝামেলা না করে। আচ্ছা অনেক হলে দেখা যায় টিচাররা একটু ঝামেলা করে। আচ্ছা, বুঝতে পেরেছি। আহ, এখানে আর বোধহয় শেষ একটা প্রশ্ন করেছে, শেষ সময়ে রিভিশনটা কিভাবে দিব, এটা অলরেডি আনসারটা হয়ে গেছে, প্রশ্নটা করে ফেলেছে এর আগেই একজনে, কিভাবে রিভিশনটা দিবেন। আচ্ছা, এখন লিমানা তুমি আরেকটু কষ্ট দিই, সেটা হলো জি আহ, ভাই। একেবারে সামগ্রিক একটা কি দিবা যে বাংলা, ইংলিশ এবং জিকে পুরোপুরি একটা কিভাবে এখন ডিভিশন নিবে, যেহেতু এই ছেলেটা প্রশ্ন করেছে মোহাম্মদ আরিফ, জি এর প্রশ্নের প্রেক্ষিতে একটু, আর এরপরে আমরা মাসুমের কাছে আসব। আমাদের আসলে সেশনটা এখনো দেখো সবাই কিন্তু 42 জন সবাই এখানে কি আছে, স্টিল স্ট্যান্ড দাঁড়িয়েই আছে, একজনও কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, আমি মনে করতেছি যে ওদের এটা সেশনটা ওদের অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। মাসুম কষ্ট করে একটু অপেক্ষা করলে আমরা লিমানের কাছ থেকে এই অ্যান্সারটা নিয়ে না মাসুমের কাছে ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে লিমান, ভাই, তাহলে পুরো এক্ষেত্রে ওরা যেটা করতে পারে সেটা মানে শেষ মুহূর্তে যে জিনিসটা আমার প্রস্তুতিকে অনেক বেশি আগায় দিছে বলে আমার মনে হয় সেটা অনেক বেশি পরীক্ষা দেওয়া। আমি মানে এত পরিমাণ পরীক্ষা আমি ভর্তি পরীক্ষার আগে দিয়েছি, মানে আমার সারা জীবনে মনে হয় আমি এত পরীক্ষা দিই নাই। এটাই। আমি আহ, মানে অনলাইনে অফলাইনে এমন কোনো পরীক্ষা ছিল না যেটাতে আমি অংশগ্রহণ করতাম না। আমি দেখতাম হচ্ছে আমার মানে কোন একটা জায়গায় মার্ক কম আসছে, ওই জিনিসটা আমি আরো বেশি চেষ্টা করতাম, মানে ওই জায়গায় মানে ওই প্ল্যাটফর্মের পরীক্ষাগুলো আরো বেশি দেওয়ার। মানে হুম, এটার ফলে যেটা হয়, মানে বারবার পরীক্ষা দেওয়ার ফলে পরীক্ষার ভীতিটাও কেটে যায়, আবার নিজের কোন জায়গাতে ঘাটতি আছে সেই জিনিসটাও সহজে ফাইন্ড আউট করা যায়। তো ওরা এই শেষ মুহূর্তে আমার মনে হয় অনেক বেশি বেশি পরীক্ষা দিবে এবং যে হাইলাইটেড টপিক গুলা বা ইম্পর্টেন্ট টপিক গুলা সেগুলা চোখ বুলাই নিবে, এটা করতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। আম, একজন প্রশ্ন করেছে যে তোমার, আচ্ছা, অর্পিতাদের যে প্রশ্নটা আপনি করেছেন যে টাইম কি 40 মিনিটই পাবো নাকি এমসিকিউ আগে শেষ করার কারণে টাইম একটু বেশি পাবো। আসলে বিষয়টা হচ্ছে, ধরেন পরীক্ষা তো 1.5 ঘন্টাই নাকি রিমানা, জি জি ভাই এখানে জি। তো আর 1 ঘন্টা 31 মিনিট আপনাকে সময় দেওয়া হবে না, এখানে পরীক্ষা না 1.5 ঘন্টাই, এখন দেখা গেল 40 মিনিট হচ্ছে আপনার এমসিকিউর জন্য। এখন আপনি এমসিকিউ এতই কমন পড়েছে আপনার যে আপনি 30 মিনিটে দাগিয়ে ফেলেছেন, জি তাহলে আপনি এখান থেকে এমসিকিউ 10 মিনিট কিন্তু আপনার বেঁচে গেল। তাহলে আপনি ওই 10 মিনিট কি বসে থাকবেন না, বলেছে যে আপনি তখন যদি আপনার পরীক্ষক যদি ভালো পড়ে, ভালো মন মানসিকতার হয়, তাহলে আপনি এমসিকিউটা শেষ করে রিটেন শুরু করে দিতে পারবেন, টিচারের যেরকম। অনুমতি নিয়ে সে শুরু করে হ্যাঁ, দিতে পারে হ্যাঁ, চাইলে। তাহলে আপনি জিজ্ঞেস করতে আর পারেন যে ম্যাম আমার তো ইয়ে শেষ, আমি কি রিটেন লেখা শুরু করব। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রশ্নে যেহেতু লিখিত আর এমসিকিউ দুইটাই একসাথে থাকবে, তখন আপনি বসে বসে লিখিতর অ্যান্সার গুলা যে অর্গানাইজেশন সেটা মাথায় করতে পারেন। মানে হ্যাঁ, প্রশ্ন যেহেতু আমাদের ব্রেইনস্টর্মিং একটা এর বিষয়টা। নির্দিষ্ট পরিমাণ জায়গাটা যেহেতু নির্দিষ্ট পরিমাণ থাকে, আমরা আসলে আজে বাজে লিখলে সেটা টিচার আরো বেশি আমার উপর মানে একটা বিরূপ প্রভাব পড়বে। তো হ্যাঁ, এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ওই টাইমে আপনার উত্তরটা অর্গানাইজ করতে পারেন। হুম। আচ্ছা, এখানে সানজিলা আলম উনি চেয়েছেন, উনি সাজেশন দিতে বলেছেন, এখানে আপনি কি কোনো সাজেশন দিবেন? সাজেশন কি আদৌ কোনো সাজেশন দেওয়ার আছে কি?
সাজেশন তো ভাই পুরা সেশনেই বলা হয়েছে যে ওরা আসলে কি করবে, আর সেটাই। স্পেসিফিক তো কোনো টপিক নাই যে এই হ্যাঁ, বিষয়টা পড়ো, এটা থেকে অবশ্যই এটা প্রশ্ন থেকে আসবে। আসবে, সেটাই। এভাবে বলার তো কোনো সুযোগ নেই। সুযোগ নেই। তবে তবে আপনারা ওই যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের অ্যানালাইসিসে যে ব্যাপারগুলো এসেছে সেগুলাকেই বারবার আরো বেশি পরিমাণে গুরুত্ব দিতে পারবেন, গুরুত্ব দিতে পারেন, আর হচ্ছে সেগুলাকেই অনুশীলনের উপর রাখতে পারেন। জি, এটাই। আমি আশা করি বাংলা বিষয়ে একটা কনস্ট্রাকটিভ আপনারা ধারণা পেয়েছেন কিভাবে প্রিপারেশনটা নিবেন। ঠিক আছে, সবাইকে আগেই বলেছিলাম যে আপনারা পয়েন্টস গুলো, কি নোট গুলো আপনারা হচ্ছে যে খাতায় লিখে ফেলেন। আর ভিডিওটা, এই ক্লাসটা আমাদের রেকর্ডিং থাকবে, এটা আমি আপলোড করে দিব। ঠিক আছে, প্রয়োজনে আপনারা পুনর্বার এটা দেখে নিতে পারবেন। আর সার্জানাকে অনেক বেশি ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও। আমি বলেছিলাম প্রথমেই যে সার্জানা একটা প্রকাশনীতে আছে ওখানে, তাহলে ওর এত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে গুরুত্বপূর্ণ সময়টা দিয়েছে, কিছু দিক নির্দেশনা দিয়েছে, সে কারণে সার্জানাকে ধন্যবাদ সকলের পক্ষ থেকে। সার্জানা, যদি ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তাহলে আপনি যেতে পারবেন, সমস্যা নেই। জি, আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আসলে গতকালই টার্ম পেপার সাবমিশন ছিল, এবং সামনে বৃহস্পতিবার আবার অ্যাসাইনমেন্ট, এবং এরপরে তো আবার আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা 20 তারিখ থেকে। তো এসব নিয়ে আসলে একটু আমি খুব বেশি ঝামেলার মধ্যে থাকায় ওইভাবে প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে আসলে আলোচনা করা সম্ভব হয় নাই। তবুও চেষ্টা করেছি আমার প্রিপারেশনের যে এক্সপিরিয়েন্সটা সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করতে, কারণ এই জিনিসগুলাই আপনাদেরকে মোটামুটি একটা ইন্সপিরেশন দিবে যে মানে প্রস্তুতি যদি আমার নিজের কাছে মনে হয় যে আমার প্রস্তুতি আসলে ওইভাবে পূর্ণাঙ্গ হয় নাই, তারপরেও সে জায়গা থেকেও আপনি আপনার মনোবলটা ধরে রেখে ভালো করতে পারবেন। তো ওই জায়গা থেকেই আমি মূলত আমার প্রিপারেশনের জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি জন্য ক্ষমা চাচ্ছি সকলের কাছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে তবে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি জি, চেষ্টা করব সবসময়। আমার ব্যস্ততার বাইরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। জি, আপনাদের চান্স হয়ে যাওয়ার পরেও যদি আপু ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হইলে কেমন হবে, পড়াশোনার কি অনেক চাপ কিনা, নাকি একটু ঘোরাঘুরিও করতে পারবো, সেই সব বিষয়ে আপনি তখন লিমানাকে জিজ্ঞেস করতে পারবেন। ঠিক আছে, ইংলিশ ইনশাআল্লাহ। ডিপার্টমেন্টের, ঢাকা ইংলিশ ডিপার্টমেন্টের কেমন প্রেসার আছে। ভালো থাকবেন সার্জানা, দোয়া করবেন, জি ভাই, আপনার জন্য ইনশাআল্লাহ। দোয়া রইল। সুস্থ থাকুন, ভালো জি থাকুন। ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সকলের জন্য অনেক শুভকামনা। আমি চাই আমাদের সীতাকুণ্ডের আরো অনেক অনেক মানুষ বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসুক, এবং সর্বশেষ সবাই মানে প্রত্যেকেই যেন একজন ভালো মানুষ হয়, এটাই আমার কামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমরা এখন আমাদের বাংলার বিষয়টা শেষ করেছি। এখন আমরা আমাদের ইংলিশ বিষয়টাতে যাব। ইংরেজির কিভাবে রিটেনের প্রিপারেশনটা, আপনারা মাসুমকে চিনেন, ইকোনমিক্সের স্টুডেন্ট, এবং অর্থনীতি বিভাগকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগকে বলা হয় আপনার যে বোধহয় এশিয়ার সবচেয়ে মানে আপনার ভ্যালুয়েবল ডিপার্টমেন্ট। ভ্যালুয়েবল বলতে ইকোনমিক্স তো ধরেন আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স খুবই ইম্পর্টেন্ট একটা, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ঠিক আছে, এবং এখান থেকে পাশ করে বের হওয়া অনেক টাফ। আমার অনেক বন্ধুকে দেখেছি ওরা মানে ইকোনমিক্সে পড়তো, বাট হচ্ছে যে ধরেন যে ঘোরাফেরা করতো, ঘোরাফেরা করে মানে ফার্স্ট সেমিস্টারেই পয়েন্ট উঠিয়েছিল 1 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো এই ধরনের খুবই টাফ, এবং এই কারণে ইকোনমিক্স ডিপার্টমেন্টটাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টটাকে আপনার বোধহয় এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। তো আমাদের মাসুম ওই ডিপার্টমেন্টেই আছেন। ঠিক আছে, তাহলে দেখুন এখানে লিমানা সেকেন্ড হওয়া সত্ত্বেও ওর লিমানার কিছু আপনার সীমাবদ্ধতা ছিল কিছু সাবজেক্টে, বোধহয় ইংলিশে কন্ডিশনাল মার্ক বোধহয় ফিল আপ করতে না পারার কারণে ও কিন্তু লতে যেতে পারেনি। ও যখন চান্স পেয়েছিল তখন ও বলেছিল যে ওর ইচ্ছে ছিল ল নিয়ে পড়বে, বাট ওই যে কন্ডিশনাল মার্কের কারণে লটা কি করতে পারেনি, ও পায়নি আর কি। তো মাসুম আপনার 205তম হয়েও ভালো একটা সাবজেক্টে কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, তো এখন আমরা ইংলিশ বিষয়ে মাসুমের কাছ থেকে বিষয়গুলো জানবো, যে মাসুম কিভাবে ইংলিশ রিটেনের ক্ষেত্রে প্রিপারেশনটা নিয়েছিল, ওর পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো কমেন্টে লিখে দিলে মাসুম অ্যান্সার করবে। মাসুম, তাহলে আপনি আপনার প্রথমেই কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলেন সে বিষয়টা একটু বলেন।
জি ভাইয়া, সচরাচর আমিও আমার প্রিপারেশনটা শুরু করেছিলাম প্রশ্ন ব্যাংক বিশ্লেষণের মাধ্যমে। আমি হচ্ছে যখন এইচএসসি তে ছিলাম তখন একটা প্রশ্ন ব্যাংক নিয়েছিলাম এবং প্রশ্ন ব্যাংকের বাংলা, ইংরেজি, জিকে ৩টা সাবজেক্টেরই বিগত ১০ বছরের প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম এবং সবচেয়ে এমন কিছু টপিক ছিল যে টপিকগুলো থেকে প্রায় দেখতাম প্রতিবারই প্রশ্ন থাকে। তো আমি এই টপিকগুলো নোট করেছি। এরপর হচ্ছে এমন কিছু টপিক আছে যেগুলো থেকে মাঝে মধ্যে কোশ্চেন হয়, এগুলো আলাদাভাবে নোট করেছি। এভাবে হচ্ছে মানে বেশি ইম্পর্টেন্ট থেকে কম ইম্পর্টেন্ট এই জাতীয় টপিকগুলো আস্তে আস্তে নোট করেছি। তো নোট করার পর হচ্ছে এইচএসসি পড়ার পাশাপাশি আমি অ্যাডমিশনের পড়ার সাথে একটা সংযোগ ঘটিয়েছিলাম। সংযোগ কিভাবে? এইচএসসি তে হচ্ছে রিটেন, মানে রিটেন, ইংলিশ রিটেন, এটা হচ্ছে যা আসে সবকিছু কিন্তু আমাদের ইংলিশ টেক্সট বুক থেকে আসে। আবার বাংলার ক্ষেত্রে যা আসে আসে বেশিরভাগই কিন্তু বাংলা টেক্সট বুক থেকে আসে। তো আমি যখন এইচএসসির পড়া পড়তাম তখন সেই সাথে একটা সংযোগ ঘটিয়ে অ্যাডমিশনের প্রস্তুতিটাও তখন থেকে শুরু করেছিলাম। এরপর হচ্ছে এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ তো আমি যে টপিকগুলো নোট করেছিলাম আস্তে আস্তে, প্রথম এইচএসসি তে এমসিকিউ পড়া শুরু করিনি। অ্যাডমিশনের প্রথম টাইম থেকে আমি এমসিকিউর প্রতি একটু বেশি বেশি গুরুত্ব দিয়েছিলাম। প্রথম প্রায় 2 থেকে 2.5 মাসের মধ্যে আমি আমার এমসিকিউ যে সিলেবাস, এই সিলেবাসটাকে শেষ করে ফেলেছিলাম। তো এই 2-2.5 মাস পরে দেখা গেল কি আমার এমসিকিউ যে সিলেবাসটা প্রায় শেষ। তো শেষ করার পর এবার আমি রিটেনের জন্য টাইম বেশি পাবো। তো তখন এই 2.5 মাসের পর আমি রিটেনটাকে মানে একটু বেশি গুরুত্ব দেওয়া শুরু করলাম বলতে আমি যে প্রথম 2 মাস একদম রিটেন পড়িনি তা কিন্তু না। আমি তখন এমসিকিউ বেশি পড়েছিলাম, এর পাশাপাশি রিটেনও কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় মানে রিটেনের জন্য বরাদ্দ রেখেছিলাম। তো প্রথম 2-2.5 মাস পরে যখন আমার এমসিকিউ প্রস্তুতিটা প্রায় শেষের দিকে, তো তখন রিটেন প্রস্তুতিটা মানে রিটেনের জন্য সময়টা আস্তে আস্তে বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে বাড়ানোর ক্ষেত্রে মানে যখন বাড়িয়ে দিয়েছিলাম তো আস্তে আস্তে প্রায় প্রথম 2 মাস আমার এমসিকিউ শেষ হলো। এরপর হচ্ছে এরপর 2 মাস আমার প্রায় রিটেনও প্রায় শেষ হয়ে গেল। তো মোটামুটি আমার এমসিকিউ প্লাস রিটেন প্রায় 2-4 মাসের ভিতর মোটামুটি শেষ, পুরোপুরি না মোটামুটি শেষ। তো মোটামুটি শেষ, এরপরে প্রায় আরো 2 থেকে 2.5 মাস সময় ছিল। এই 2 থেকে 2.5 মাস সময়ের ভিতরে আমি বেশি বেশি প্র্যাকটিস করতাম, এমসিকিউ বেশি বেশি পরীক্ষা দিতাম, আর রিটেন তো নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস মানে নিজে নিজে প্র্যাকটিস করতাম আর কি। হুম। তো এ আচ্ছা, পর্যায়ে এখন আমি হচ্ছে মাসুম, হ্যাঁ বলুন, সমস্যা নেই। এ পর্যায়ে আমি হচ্ছে আপনাদের একটু কোনো মানে প্রশ্ন থাকলে, বিশ্লেষণ। স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে লিখে দেন, যাতে মাসুম আলোচনা করতে যেন সুবিধা হয়। জি, জি মাসুম, কন্টিনিউ আমি করেন। হচ্ছে এবার একটু টপিক বিশ্লেষণের দিকে যাই যে আমরা হুম, দেখে আসছি বিগত 5 বছর ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন মানে আসছে। হুম, তো এই 5 বছরে ইংলিশে ইংরেজিতে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, আমি এরকম কয়েকটা টপিক নোট করেছি যেগুলো থেকে মানে এই টপিকগুলোর বাইরে থেকে প্রশ্ন আসেনি। 1 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ, হুম, 2 নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন, হুম, হ্যাঁ, এরপর হচ্ছে সেন্টেন্স মেকিং, হুম, 4 নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং, আর 5 হচ্ছে স্টোরি। এই 5টা টপিক থেকে কিন্তু বিগত 5 বছরে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, এই টপিকগুলোর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। হুম, তো এইভাবে বিশ্লেষণের ফলে আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমাদের সময় মানে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। প্রথম হুম, হচ্ছে তো আমি সেভাবে আমার রিটেন প্রস্তুতিটা মানে নিতে শুরু করেছিলাম। এরপর হচ্ছে সাল ভিত্তিক মানে সেশন ভিত্তিক যদি বিশ্লেষণে যদি যাই তাহলে দেখতে পাবো 23-24 সেশনে যে প্যারাগ্রাফটা এসেছিল, দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, এটা হুম, আমাদের টেক্সট বুক থেকে এসেছিল। মানে হুম। টেক্সট বুকে হুবহু নামটা নাই কিন্তু কন্টেন্ট টেক্সট বুকেই ছিল। কন্টেন্ট এটা টাইপ, হচ্ছে হ্যাঁ। লাইফস্টাইল, হ্যাঁ লাইফস্টাইল একটা ইউনিট আছে, ওই ইউনিটের প্রথম লেসন থেকে এই মানে প্যারাগ্রাফটার কন্টেন্টটা ওরা নিয়েছে। হুম, 2 নম্বর হচ্ছে একটা এক্সপ্লেনেশন ছিল, এক্সপ্লেনেশনটা আমাদের মানে বইতে ছিল না কিন্তু এটা আমাদের ক্লাস 5-6 থেকে আমরা জানতাম যে ইচ্ছা থাকলে উপায় হয়, এরকম হুম, একটা হুম, মানে ইংলিশ ছিল। তো 3 নম্বর হচ্ছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং তো প্রায় প্রতিবারই আসে এবং যে ওয়ার্ড গুলো দেয় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের টেক্সট বুক থেকেই দেয়। হুম, যারা যারা কোশ্চেন অ্যানালাইসিস করছে তারা দেখতে পাইছেন। তো এটা গেল হচ্ছে 23-24 সেশন। এর হুম, আগে সেশন 22-23 সেশন, 22-23 সেশনে যে প্যারাগ্রাফটা আসছিল এটা হচ্ছে টারশিয়ারি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের নতুন বই নাই কিন্তু আমাদের পুরাতন যে বইটা ছিল এইচএসসির প্রায় আরো 2-3 বছর আগে যে বইটা ছিল ওই বইতে কিন্তু এই লেসনটা ছিল, মানে টারশিয়ারি এডুকেশন রিলেটেড একটা লেসন ছিল, যেটা নতুন বইতে নাই। আমি একটা পুরাতন বইতে দেখেছিলাম, মানে আমার কাছে একটা পুরাতন বই ছিল, ওটাতে এই লেসনটা আমি দেখেছিলাম। মূল কথা কি, মানে এইচএসসি টেক্সট বুক থেকে ওরা কিন্তু কোশ্চেন গুলো করে। এরপর হুম, হচ্ছে 22-23 সেশনের এক্সপ্লানেশন, এটা হচ্ছে অ্যাডোলেসেন্স নামে একটা ইউনিট আছে, ওই ইউনিটের প্রথম লেসন থেকে দিছি। হুম, এরপর হচ্ছে সেন্টেন্স মেকিং যথারীতি ছিল, টেক্সট বুকের ওয়ার্ড গুলো থেকেই ছিল, হুম, ওয়ার্ড গুলো মেনশন করতেছি না।
হ্যাঁ 2টা সেশন গেল, বলছে 3 নাম্বার সেশন 21-22 সেশনের প্যারাগ্রাফটা ছিল হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। হুম। এটা পুরোপুরি কন্টেন্ট মিল না থাকলেও, মানে সরি, পুরোপুরি নামটা মিল না থাকলেও কন্টেন্ট একটা লেসন থেকে নিছে, এবং লেসনটা হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড নেচার। এটা যারা পড়ছে তারা আশা করি বুঝতে পারবে যে মানে আচ্ছা মাসুম, কন্টেন্টটা আমি কিন্তু আমি একটু সংক্ষেপ করি এই জায়গাতে, যে তাহলে মূল কথা হলো যে প্যারাগ্রাফ যে বিষয়টা, সেন্টেন্স মেকিং তো যে ওয়ার্ডগুলো আসে এগুলো টেক্সট বুক থেকে আসবে, ঠিক আছে হ্যাঁ না? জি আর প্যারাগ্রাফের যে বিষয়টা, প্যারাগ্রাফটা মানে হুবহু বই থেকে না আসলেও কন্টেন্টটা ঠিকই বই থেকেই থাকে। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ বই যদি কন্টেন্টটা ওরা ভালোভাবে বই পড়া থেকেই থাকে পাবে। তাহলে তুমি পরীক্ষায় প্যারাগ্রাফটা লিখতে পারবা, জি ঠিক আছে? আর সারাংশের ব্যাপারে তার মানে প্যারাগ্রাফ আমি বুঝে গেলাম, প্যারাগ্রাফ যারা টেক্সট বুক ভালো করে পড়েছে। এবং এখানে আরেকটা প্রশ্ন, সেটা হলো প্যারাগ্রাফ গুলো কি শর্ট সিলেবাসের টপিক গুলোর ভেতর থেকেই আসে নাকি বাহির থেকেও আসে? আচ্ছা, এরকম হচ্ছে আমি পাইছি মানে শুধুমাত্র একটা সেশনে প্যারাগ্রাফটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, এবং সেটা হচ্ছে টারশিয়ারি এডুকেশন লেভেল ইন বাংলাদেশ 22-23 সেশনে যে প্যারাগ্রাফটা আসছিল এটা শুধুমাত্র শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। এটা হ্যাঁ, টপিক কি আর ছিল? বাকি প্যারাগ্রাফটার নাম হচ্ছে টারশিয়ারি এডুকেশন লেভেল ইন বাংলাদেশ। আচ্ছা, আর এটাও টেক্সট বুক থেকেই? আচ্ছা, এটা মানে টেক্সট বুকে আছে প্যাসেজটা, বাট সিলেবাসের বাইরে, হ্যাঁ হ্যাঁ শর্ট টেক্সটবুকে সিলেবাসের বাইরে। আছে বলতে এটা হচ্ছে পুরাতন বই ছিল, আমাদের নতুন বইতে কিন্তু নাই, মানে আচ্ছা আচ্ছা, আমাদের যে নতুন বইটা বইয়ে ছিল। নাই। জি আচ্ছা আচ্ছা জি আচ্ছা তো আচ্ছা। প্যারাগ্রাফের মধ্যে এই একটা মাত্র প্যারাগ্রাফ যেটা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, মানে বই ছিল না আর কি, হুম। আর আচ্ছা, বাকিগুলাই এখানে মোটামুটি। জি মাসুম, একটা প্রশ্ন হচ্ছে যে ধরো প্যারাগ্রাফ, আচ্ছা, সারাংশর বিষয়টা শেষ করি। সারমর্ম যেটা আসে, সারমর্ম কি এটা তোমাদের যে ইংলিশ যে কবিতা আছে এখান থেকেই আসে প্রতি বছর নাকি বাইরে থেকেও আসে? না, এক্সপ্লানেশনের ক্ষেত্রে হচ্ছে কবিতা থেকে মাত্র একবার আসছিল। হ্যাঁ, আচ্ছা। আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, শিওর। এক্সপ্লানেশন হচ্ছে দুইবার আসছিল, আচ্ছা একবার হচ্ছে পয়েন্ট থেকে আসছিল, আর একবার হচ্ছে ওই যে অ্যাডোলেসেন্সের লেসনটা থেকে আসছিল। আচ্ছা এই দুইবারই এক্সপ্লানেশন আসছিল, এবং এই দুই আর আমাদের সময় যেটা আসছিল এটা তো বই ছিল না। টোটাল 3বার আসছে, 5বার পরীক্ষার মধ্যে 3বার এক্সপ্লানেশন আসছে। একবার হচ্ছে বইয়ের বাইরে থেকে আসছে, একবার হচ্ছে পয়েন্ট থেকে আসছে, আরেকবার হচ্ছে অ্যাডোলেসেন্স লেসন থেকে, মানে ওই মেসেজ ইউনিট থেকে থেকে আসছে। আসে, হ্যাঁ। জি হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে ধরো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে জি এরা যদি পত্রিকা ফলো করে, পত্রিকা বলতে ধরো ডেইলি স্টার পত্রিকাটা যদি ফলো করে, স্পেসিফিকলি ডেইলি স্টার পত্রিকার কোন বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল রাখবে, যে একটা প্যারাগ্রাফ লেখার জন্য কোন বিষয়গুলোর প্রতি তারা খেয়াল রাখতে পারে, পত্রিকা কিভাবে হেল্প করতে পারে তাদেরকে? আচ্ছা, পত্রিকা থেকে আসলে আমিও পড়েছিলাম, কিন্তু মূল ফোকাসটা আমি কিন্তু টেক্সট বুকের উপরেই দিয়েছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভর্তি পরীক্ষার প্যারাগ্রাফ মূল্যায়নের ক্ষেত্রে টিচাররা হচ্ছে 5টা মানদণ্ড ফলো করে। এগুলো যদি আমি বলি, প্রথম হুম হচ্ছে কন্টেন্ট, মানে 10 প্যারাগ্রাফের মধ্যে যে 10 মার্ক, এই 10 হুম মার্কটাকে ওরা 5 ভাগে ভাগ করে। প্রথমত হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের জন্য ওরা হচ্ছে দিবে 10-এর মধ্যে 3। হুম এরপর হচ্ছে প্যারাগ্রাফ স্ট্রাকচার, প্যারাগ্রাফ হুম স্ট্রাকচারের জন্য হচ্ছে দিবে 10-এর মধ্যে 2, তাহলে গেল কত, 5, আরো আছে 5। এরপর হচ্ছে গ্রামারের জন্য হচ্ছে 1। হুম এরপর হুম। হচ্ছে লজিক্যাল রিলেশনশিপ বা কানেক্টর, কানেক্টরের জন্য হচ্ছে 2, তাহলে গেল আচ্ছা। হচ্ছে হুম 8 হুম গেল। এরপর হচ্ছে হুম কোহেরেন্স, কোহেরেন্সের জন্য হচ্ছে 1। হুম গ্রামাটিক্যালে 2 হ্যাঁ, ভাইয়া। কোহেরেন্সের জন্য 1। আচ্ছা, হ্যাঁ গ্রামারিকে আমার একটা ভুল হয়েছে, গ্রামাটিক্যাল হচ্ছে 2। হ্যাঁ এই 5টা মানদণ্ড যাদের যাদের খাতায় এই 5টা জিনিস ঠিক থাকবে, তাহলে তাদেরকে কিন্তু মানে ওরা ঠিকভাবে নাম্বার দেবে। তো এই 5টার মধ্যে থেকে কেউ যদি লজিক্যাল রিলেশনশিপ বা কানেক্টর ইউজ না করে, তাহলে ওর হচ্ছে 2 নাম্বার বাদ দিয়ে টোটাল মার্ক 8 ধরে ওকে মানে মার্কিং করা হবে আর কি। আচ্ছা, যদি কেউ গ্রামারের ভুল করে তাহলে ওই 2 নাম্বারই মাইনাস হবে, ফুল প্যারাগ্রাফের উপরে কোনো ইম্প্যাক্ট করবে না, তাই তো? এটা হচ্ছে আসলে মানে গ্রামাটিক্যাল তো মেইন হচ্ছে গ্রামার, মানে মেইন তো গ্রামার। গ্রামাটিক্যাল, সেটাই বলতে হ্যাঁ, চাচ্ছি, সেটাই শুধু বলতে যে 2 চাচ্ছি। থাকবে কিন্তু তা না, আসলে কিন্তু মানে যদি অন্য কিছু ঠিক থাকে, গ্রামার খুঁটিনাটি ভুল হয়, সেক্ষেত্রে মানে এই 2 এর উপর মানে বেশি ফোকাস করবে আর কি। ওরা কিন্তু মূলত গ্রামারটাই দেখবে।
হ্যাঁ, সেটাই। আমি সেটাই বলতে চাচ্ছি যে জি মূলত তো গ্রামারের বিষয়টাই দেখবে। যদি হ্যাঁ আপনার হ্যাঁ গ্রামারে ভার্ব ভুল থাকে কিংবা গ্রামার জনিত যে কোনো সমস্যা থাকে, জি সেক্ষেত্রে তো আপনার আ পরীক্ষক আগেই আপনার বিরুদ্ধে আপনার উপর একটা বিরূপ ভাব তৈরি হবে পরীক্ষকের যে তো গ্রামার বেসিকই ভালো না। জি তাই না? তো মাসুদ এরপর শুনতে হচ্ছে পাচ্ছেন? বলেন এরপরে? আমি হচ্ছে হ্যাঁ এরপর হচ্ছে গ্যাপ ফিলিং, যে 5টা টপিক আমি মানে বিগত 5 বছরে যে 5টা টপিক থেকে প্রশ্ন আসছিল, এর মধ্যে 3টা হুম, টপিক নিয়ে বলছি। এটা হচ্ছে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং থেকে প্রশ্ন আসছে মাত্র 2বার। 2বারের মধ্যে একবার হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার একটা লেসন আছে, হুম, হুম, ওই লেসনটার একটা মানে হুবহু একটা প্যারা তুলে দিছে। তো তুলে দিয়ে বলছে কয়েকটা ওয়ার্ড মাঝখানে দেয় নাই, উপরে দিছে। তো বলছে এগুলো থেকে মানে গ্যাপ ফিলিং করতে উইথ ক্লু। হুম, 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 আরেকবার হচ্ছে বইয়ের বাইরে ছিল, এটা বই থেকে আসে নাই। তো 2বার ছিল, একটা হচ্ছে বই ছিল আর একটা হচ্ছে বইয়ের বাইরে থেকে দিছে। হুম, একদম লাস্ট হচ্ছে স্টোরি। স্টোরি মাত্র একবার আসছে, এবং একবার যেটা আসছে এটা হুবহুবই ছিল না। বইয়ের একটা ইউনিট আছে আর্ট এন্ড ক্রাফট। হুম, আর্ট এন্ড ক্রাফটের একটা লেসন আছে ফোক মিউজিক। ফোক হুম, মিউজিকের সাথে রিলেটেড ওই স্টোরিটা ছিল। মানে যারা ফোক মিউজিকটা লেসনটা সম্পর্কে মানে জানতো, তারা ওই স্টোরিটা আনসার করতে পারছে আর কি। আচ্ছা, মোটামুটি ইংলিশের যে রিটেনটা, রিটেনের আচ্ছা। জন্য আলাদা কোনো হ্যাঁ, মাসুম এখানে আম একটু ইয়ে করি আলোচনাটা আমরা একটু আ কনসাইজ করতে পারি। তুমি কি এদেরকে কিছু প্যারাগ্রাফ ধরো যে যেহেতু দেশে একটা বিশাল একটা পরিবর্তন হয়ে গিয়েছে, হ্যাঁ? এই কনটেক্সট এর আলোকে দেশে সংঘটিত যে ঘটনাবলী এগুলোর কনটেক্সট এর আলোকে তোমার কি কোনো মনে হয় যে এই বিষয়টা সম্পর্কে ওদের ধারণা নিয়ে যাওয়া উচিত? এই টপিকটা থেকে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা আছে? এরকম বলতে আসলে আমি মানে স্পেসিফিক কোনো প্যারাগ্রাফ বলতে মানে বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে বইতে যে সব যে লেসন আছে, প্রায় হুম, হুম, 50টার মতো লেসন আছে, হুম, এই 50টা লেসনের নাম দিয়ে যদি ওরা টাইটেল বানিয়ে যদি নিজে নিজে প্র্যাকটিস করে, হুম, হুম। তাহলে মানে বই থেকে আসার পসিবিলিটি তো অনেক বেশি। হ্যাঁ, আশা করি অবশ্যই। ওরা পারবে। এরপর হচ্ছে জুলাই মুভমেন্ট যেহেতু ঘটে গেছে রিসেন্টলি, এই বিষয়টার উপরে ওদের একটা ধারণা নিয়ে যাওয়া উচিত। মানে হুম, আচ্ছা। প্রথমত হচ্ছে টেক্সট বুক, এরপর হচ্ছে জুলাই মুভমেন্ট। এই দুইটা বিষয়ের উপর যদি ভালোভাবে ধারণা নিয়ে যায়, আশা করি ওরা আনসার করতে পারবে। হুম, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, একই প্রশ্ন যেটা আমি লিমানাকেও করেছিলাম সেটা আমি মাসুমকেও করতে চাই যে আসলে জি পরীক্ষায় মানে পরীক্ষার হলে যাওয়ার আগে এই যে প্যানিকড অ্যাটাক যেটা হয় এটা তোমার হয়েছিল কিনা? সত্যি কথা বলতে আমার কোনো অ্যাটাক হয়নি, কোনো রকমের প্যানিক অ্যাটাক আমার ক্ষেত্রে হয়নি। কনফিডেন্ট ছিলে? আচ্ছা। একটা কনফিডেন্স ছিল আমার, হচ্ছে প্রিপারেশন আমি যখন শুরু করেছিলাম তখন থেকে যে আমার চান্স হবে এরকম একটা প্রিপারেশন আমি সবসময় মনের মধ্যে রাখতাম। কারণ হুম, নিজে যদি ভেঙে পড়ি তাহলে তো চান্স এমনি হবে না, এজন্য আমি একটা সেটাই। কনফিডেন্স আমার মধ্যে রাখতাম। হুম, সেটা অবশ্যই। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন যে প্যারাগ্রাফ যদি কমন আসলো না তাহলে ব্রেইনস্টর্মিং করব? হ্যাঁ, অবশ্যই। যে আপনি একটা ধরেন আপনার আনকমন একটা টপিক নিয়ে দেখা গেল অনেক সহজ একটা টপিক নিয়ে আপনাকে প্রশ্ন করল যে আপনি লিখেন একটা প্যারাগ্রাফ লিখেন যে আপনার ডেইলি লাইফ নিয়ে। তা আপনার ডেইলি লাইফ নিয়ে আপনি কি করেন? এবং ওই যে লিমান একটু আগে যেটা বলে গেল যে পরীক্ষায় যেহেতু প্রশ্নের উত্তর লেখার জায়গাটা নির্ধারিত থাকে, এর বাহিরে আপনি লিখতে পারবেন না। তাহলে আপনাকে ওই সীমিত জায়গার মধ্যে ঠিক সেই শব্দগুলোই, সেই ইনফরমেশন গুলোই নিয়ে নিয়ে আসতে হবে যেগুলো অপ্রয়োজনীয় না। যেগুলা ইম্পোর্টেন্ট, প্রয়োজনীয়, রিলেভেন্ট যেগুলা, সেই তথ্যগুলোই আপনাকে ওই জায়গাটার মধ্যে নিয়ে আসতে হবে। জি তো এটার জন্য আপনাকে সেটাই। অবশ্যই ব্রেইনস্টর্মিং করতে হবে। ঠিক আছে? আর মাসুম যেটা বলল যে প্যাসেজে আপনার টেক্সট বুকের যতগুলো প্যাসেজ আছে, আপনি প্রত্যেকটা আ ইয়েকে টপিক মানে শিরোনাম বানিয়ে আপনি ওই বিষয়টা নিয়ে একটা পৃষ্ঠা লিখেন। লিখলে আপনার আমি মনে করি ইংলিশের একটা সলিউশন হয়ে যাবে ওখানে। প্যারাগ্রাফের একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, জি আমি এখন এখানে আম আ এই শেষ মুহূর্তে ওরা ইংলিশটাকে যেহেতু ইংলিশের প্রিপারেশন তো অনেক বিস্তৃত। ওরা জি এখন শেষ মুহূর্তে এসে এসে কিভাবে ওদের ফুল প্রিপারেশনটাকে মানে সংক্ষেপে একটা ২০ দিনের ভিতরে কিভাবে এটা রিভিশন দিবে? তুমি কিভাবে ইয়ে করবা? আচ্ছা, পরামর্শ আমি দিবে? হচ্ছে যে টেক্সট বুকে 50টা লেসন ছিল, ওই লেসন থেকে মানে এমন কিছু লেসন বের করছি যে যদি আসে মানে ওগুলো থেকে আসার পসিবিলিটি খুবই বেশি। আমি মোট 27টা লেসন পাইছি যে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। তো আমি মানে ওরা যদি চায় আমি ওদেরকে দিতে পারি যে লেসন গুলো কোনগুলো,
আমি আচ্ছা, তাহলে লেসন গুলো তুমি মাসুম আমাকে যদি ইয়ে করে দেয়, পাঠিয়ে দিলে আমি ওদের যেহেতু গ্রুপ আছে আমি গ্রুপে ওদেরকে পাঠিয়ে দিব। জি তুমি যদি আমাকে ঠিক আছে। গ্রুপে পাঠিয়ে দাও তাহলে আমি গ্রুপে, আর এমনি স্পেসিফিকলি যদি কারো কোনো প্রশ্ন করার থাকে আপনারা মাইকটা আনমিউট করে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। মাইক আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যে কেউ। সঞ্জিতা প্রশ্ন করছে এখন কি শুধু ওইগুলোই পড়বো? এখন ওইগুলোই বলতে আসলে কি বুঝাইছেন? আমি তো এই প্রোনাউনের ইয়ে কি অ্যান্টিসিডেন্ট কে বুঝতে পারতেছি না। সঞ্জিতা ওই যে রহমান। ভাইয়া যেগুলা 27টা বলছে ওগুলা পড়বো, আমাদের তো ইউনিট হচ্ছে 9টা, তো না, 9টার মধ্যে উনি ওই 27টাই পড়েন। মাসুম যেটা বলেছে ওইটাই পড়েন। দেখেন মাসুম অলরেডি সাকসিড মানুষ, ঠিক আছে? ও কি হয়ে গেছে, ওখানে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? এমসিকিউ এর জন্য সহ। এখন ওর পরামর্শ আপনাদের জন্য জরুরি। ও যেটা বলেছে যে আপনারা চেষ্টা করবেন যে টেক্সট বুকের 27টা প্যারাগ্রাফ সবগুলোই কি করে যাওয়ার জন্য মোটামুটি মাথায় যাতে ধারণা থাকে, ন্যূনতম একটা পৃষ্ঠা লেখার জন্য যাতে ইনফরমেশন আপনার মাথায় থাকে, যে কোনো টপিক থেকে প্রশ্ন আসুক। নাকি মাসুম, আমি ঠিক বললাম কিনা? জি জি। আর আচ্ছা। হচ্ছে রিটেন প্রিপারেশন তো ওরা অনেক আগে থেকে শুরু করেছে, তো আশা করি ওরা বাকি যে মানে এই মানে ওরা তো জানে না 27টা লেসন কোনগুলা, আশা করি ওরা সবগুলো লেসনই আগে থেকে মানে পড়েছে, পড়ে একবার হলে শেষ করেছে। তো হুম। এখন মনে করি যে এই 27টা লেসনই একটু বেশি মানে গুরুত্ব দেওয়া উচিত, আচ্ছা যেহেতু শেষ সময়। আচ্ছা, তাহলে শেষ সময় এটা হলো হচ্ছে রিটেনের প্রিপারেশন। আর এমনি তুমি বাকি এমসিকিউর প্রিপারেশনটাকে কিভাবে ইয়ে করবা? আচ্ছা, এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে ওরা গ্রামাটিক্যাল প্রশ্ন করে কিন্তু ওটা দেয় ফার্স্ট পেপার কোন একটা লাইন থেকে তুলে দেয়। আচ্ছা। ইংলিশের ক্ষেত্রেও সেম, বাংলার ক্ষেত্রেও। এবার আমাদের বাংলায় একটা প্রশ্ন আসছিল যে বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, তো ওরা বলছে যে কতটুকু, এটা আন্ডারলাইন করে বলছে এটা কোন মানে কোন পদ, এটা হচ্ছে ক্রিয়া আচ্ছা। বিশেষণ। এটা মানে কোন জায়গা থেকে আসছিল এটা জানতাম না, তো আমি ওই দিন কোন একটা কারণে আমার বাংলা বই যখন খুলছিলাম দেখতেছি ঐকতার নামে একটা কবিতা আছে, হুম ওই হুম। কবিতা একদম প্রথম লাইন থেকে এই প্রশ্নটা কিন্তু করে দিছে, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের, কবিতার হ্যাঁ লাইন থেকে গ্রামাটিক্যাল প্রশ্ন। সেটাই। আবার হচ্ছে অপরিচিতা, আমরা যেটাকে বলি চমৎকার, মামা মানে বিনুদা সেটাকে বলে চলনসই, এরকম একটা লাইন ছিল। হ্যাঁ। এরকম লাইন থেকেও বাংলা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন করে দিছে যে ওই ওই লাইনটা মানে কোন কোন কালের উদাহরণ। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় এই কাজটা বেশি করে, হুম। বাংলা প্রথম পত্র কিংবা ইংরেজি প্রথম পত্রের কোশ্চেন গ্রামাটিক্যালি রূপান্তর করে ওখানে দিয়ে দেয়। তো আচ্ছা। আমি প্রথমত হচ্ছে বাংলা এবং ইংরেজি টেক্সট বুক থেকে আরেকবার পারলি রিভিশন দিবা পুরো বইটা, যদি পারো, আর যদি না পারো তাহলে শর্ট সিলেবাস। দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া আমাদের যে হ্যাঁ জি, সঞ্জিতা বলেন। বাংলা প্রথম পত্র দেখা যায় কি প্রতিবারই একটা শব্দ থেকে একটা কোশ্চেন আসে, তো এটা কি শুধু বইয়ের গুলা পড়লে হবে? শব্দ বলতে শব্দ বললে মানে এটা কোন শব্দ, আরবি না ফার্সি না ইংরেজি ওরকম? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বই থেকে আসার পসিবিলিটি অনেক বেশি, মানে আমি তুমি মূল কিন্তু বইতে ফোকাস করবা, মূল বইতে বেশি ফোকাস করবা, এর আচ্ছা পাশাপাশি যদি পারো সময় পেলে বাইরের বাইরের গুলো পড়বা। আচ্ছা। আচ্ছা, এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সানজিলা আলম উনি প্রশ্ন করেছেন যে প্যাসেজ 27টার জন্য প্যারাগ্রাফ পড়বো। আচ্ছা, ও সানজিলা আলম প্রশ্নটা ক্লিয়ার না। যেটা বলেছে যে আপনি 27টা যে প্যাসেজ মাসুম হচ্ছে কি করেছে, আইডেন্টিফাই করেছে। ধরেন এই 27টা প্যাসেজের একটা শিরোনাম আছে, ঠিক আছে? ধরেন একটা শিরোনাম আছে ফক মিউজিক, একটা শিরোনাম আছে টারশিয়ারি এডুকেশন, একটা শিরোনাম আছে ইম্পর্টেন্স অফ ড্রিম, এই টাইপের সাপোজ শিরোনাম আছে। তো এই শিরোনামগুলোকে ধরে ধরে আপনি কি করবেন, ধরেন প্যাসেজগুলো একবার পড়বেন, পড়ে এরপর নিচ থেকে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবেন। আসলে আমি সবসময় বলে এসেছি যে রিটেন এটা 2-1 দিনের ইয়ে না। রিটেনটা হচ্ছে আপনি একেবারে এটা একটা আপনার কি বলে পর্যায়ক্রমিক প্রিপারেশন, ঠিক আছে? আপনি যত বেশি লিখবেন তত আপনার লেখার হাতটা কি হবে, ভালো হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণরূপে আপনি কিভাবে রিটেনের প্রিপারেশনটা মানে আপনি আগে থেকে লিখেন কিনা। এমন না যে আপনি 2 দিন লিখলে 2 দিনের মধ্যেই ভালো কিছু করে ফেলতে পারবেন, ঠিক আছে? 2 দিনের মধ্যে ভালো কিছু করে ফেলা তো সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আর একটু মাসুমকে করেন দ্রুত, মাইক আনমিউট করে করেন, সমস্যা নেই। স্যার আমাদের যখন প্যারাগ্রাফ আনকমন পড়ে তখন টপিক সেন্টেন্সটা লিখতে গিয়ে সমস্যায় পড়ে যাই গা। আচ্ছা, এই টপিক সেন্টেন্সের ইম্পর্টেন্স নিয়ে কি বলবা মাসুম? এটা হচ্ছে আমার মানে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যখন এই আমরা ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস করব
এক্ষেত্রে নিউজ পেপার কি তোমাকে কোনো হেল্প করেছিল এই টপিক সেন্টেন্সটা আইডেন্টিফাই করার জন্য? আপনি যখন আমাদেরকে মানে ক্লাসে নিউজ পেপারের কথা বলতেন, আমি নিউজ পেপার নিয়েছিলাম কিন্তু আসলে পড়ার সময় হয়নি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা এখানে সত্যি আমি আমি জাস্ট সেটাই আমি বলছি। একটু হেল্প করি, সেটা হলো ধরেন নিউজ পেপারের ডেইলি স্টারের যে ইয়েগুলা, সাপোজ ধরেন সম্পাদকীয়, আপনি ফুল নিউজ পেপার পড়া সম্ভব না, ঠিক আছে? জি ফুল নিউজ পেপার পড়তে অনেক সময় লাগবে। আপনি কি করতে পারেন, আপনি নিউজ পেপারের যে সম্পাদকীয় ওপিনিয়ন একটা ইয়ে থাকে, ওপিনিয়ন এবং এডিটোরিয়াল, মতামত এবং সম্পাদকীয়, এটা অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায়। আপনি পত্রিকা যে কিনতে হবে বিষয়টা এমন না, আপনি অনলাইনে ডেইলি স্টার সার্চ করলেই আপনি ওখানে পেয়ে যাবেন। তো ওখানে দুইটা অপশন, একটা হচ্ছে অপিনিয়ন আর একটা হচ্ছে এডিটোরিয়াল, ঠিক আছে? এই দুইটা পৃষ্ঠার, ধরেন এই দুইটা পৃষ্ঠায় সর্বোচ্চ 6টার মতো কলাম থাকতে পারে, ঠিক আছে? অপিনিয়ন থাকে 2টা বা 3টা। আপনি কি করবেন, এই অপিনিয়নের যে প্রথম সেন্টেন্সটা, এই প্রথম সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। যে দেখবেন ওই টপিক সেন্টেন্সের মধ্যেই উনি কোন টপিকে কথা বলতে চাচ্ছেন, শিরোনামটা দেখলেই বুঝবেন। ওই শিরোনামটাকে নিয়েই, শিরোনামটার ফুল এক বাক্যের সারাংশই হচ্ছে যে টপিক সেন্টেন্সটা। তো টপিক সেন্টেন্সটা আপনারা ওইভাবে পড়বেন। তো এটার ব্যাপারে ধারণা নেওয়ার জন্য আমি আপনাদেরকে পত্রিকাটার এই অপিনিয়ন এবং এডিটোরিয়াল এই দুইটা পৃষ্ঠা আগামী 20 দিন একটু এটা দেখার জন্য পরামর্শ দিব, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে জিরো প্রিপারেশন নিয়ে সামনের 20 দিন পড়লে কিছু আশা করা যায়, এটা সেদিন একজন বলেছিল। আপনি কি বলেন মাসুম? জিরো প্রিপারেশন, একদম জিরো থেকে তো আমার মনে হয় না সম্ভব হবে মাত্র এই 20 দিনে। যদি একটা বেসিক থাকে, মানে বেসিক ধারণা যদি সেটাই, থাকে তাহলে হয়তো সম্ভব হতে পারে। সেটাই। এই প্রশ্ন সেদিনও আমাকে একজন করেছিল, আমি ওনাকে বলেছিলাম যে দেখেন, ওনার যদি বেসিক যদি ভালো হয় এবং উনি যদি এইচএসসি তে ইংলিশ বাংলা এই টপিকগুলো ভালোভাবে পড়ে আসে, তাহলে এই 20 দিন উনি যদি জিকেটা উপরে নজর দেয়, তাহলে আশা করা যায় যে উনি চান্স পেলেও পেতে পারে। জি কারণ স্বাভাবিকই, কাউকে তো আর আমরা নিরাশ করার, মানে ও যে পাবে কে পাবে না এটা তো আর আমি জানি না, তাই না? আমি তার দিব্য জ্ঞানী, জ্ঞান সম্পন্ন মানুষ নই। জি জি এটাই। সেটাই তো, প্রিপারেশন নিতে পারে। এটা হচ্ছে যে ওনার আত্মবিশ্বাস থাকতে হবে যে না, এখন উনি জানে ওনার বেসিক কতটা ভালো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, মাসুম বুদ্ধের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে এমসিকিউ কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন থাকে? আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যদি বলতে চাই হচ্ছে মেমোরাইজিং যে পার্ট গুলো, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এই তিনটা থেকে প্রায় মানে এই তিনটা টপিক থেকে প্রায় 2টা প্রশ্ন প্রতিবারই থাকে, আচ্ছা, মাস্ট এবারও থাকবে। এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ, হুম, রিসেন্টলি কয়েক ইয়ার ধরে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে। এরপর হচ্ছে ন্যারেশন বা ভয়েস চেঞ্জ, এগুলো থেকে গতবার না আসলেও এর আগের ইয়ারগুলোতে কিন্তু মানে হুম। আসছিল, কন্টিনিউয়াসলি এসেছিল প্রশ্ন। তো এরকম অনেকগুলো টপিক আছে যেগুলো আসলে এখানে মুখস্থ বলা যাচ্ছে না। অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট টপিক আছে। প্রিপোজিশন থেকে কোনো প্রশ্ন কি আসে? অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ প্রিপোজিশন হ্যাঁ, থেকে? সরি আমি বলতে ভুলে গিয়েছিলাম। হুম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে গতবার না আসলেও কিন্তু এর আগে সবগুলো ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল। আচ্ছা। আর গ্রুপ ভার্ব থেকে? গ্রুপ ভার্ব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে খুব একটা প্রশ্ন আসে না, বি ইউনিটে, সি তে হয়তো আসতে পারে। আমি আচ্ছা, শুধু বি তে পরীক্ষা এখানে দিয়েছি আমি। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে আমি একটু পজ করি। সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওরা কি, ধরো টেক্সট বুকের যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন তোমাদের আগের সেশনে একটা প্রশ্ন এসেছিল পুট আপ উইথ, জি এরকম একটা প্রিপোজিশন। এটা কিন্তু তোমাদের এই যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এই অধ্যায়টায় এই প্রিপোজিশনটা আছে, পুট আপ উইথ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু টেক্সট বুক থেকে এসেছে। এখন এই মুহূর্তে এসে ওরা কি, ধরো মাস্টারের মতো বইয়ে 1000-1200 প্রেপোজিশন আছে প্র্যাকটিস, ওগুলা ফলো করবে, নাকি টেক্সট বুকে যে সকল, যেমন টেক্সট বুকের অনেক অ্যানালাইসিস বই আছে, জি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফ্রেজ, ইডিয়মস এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, নাকি ওরা টেক্সট বুকের বিষয়গুলো ফলো করবে? তুমি কি মনে করো? সবচেয়ে বেটার হয় টেক্সট বুক বেসড মানে প্রিপোজিশন বা মেমোরাইজিং পার্টগুলো ফলো করলে। এরপর হচ্ছে সময় পেলে বাকি মানে মাস্টার বা সহযোগী কোনো বই থেকে ওরা পড়তে পারে। সর্বপ্রথম হচ্ছে টেক্সট বুক। আচ্ছা আচ্ছা। আর এখন ভোকাবুলারির ক্ষেত্রেও একটু যদি ওদেরকে বলে দাও যে ভোকাবুলারিটাও কি টেক্সট বুক থেকেই আসবে, কিংবা বা জি আসে জি কিনা, তোমার অ্যানালাইসিস কি বলে? হ্যাঁ, ভোকাবুলারি গুলোই কিন্তু টেক্সট বুক থেকে আসে। আচ্ছা, কিন্তু ভোকাবুলারি গুলো হচ্ছে আমরা তাহলে ভালোভাবে লেসন গুলো না পড়ার কারণে হয়তো আমাদের কাছে ওয়ার্ড গুলো অপরিচিত লাগতে পারে, অপরিচিত কিন্তু থাকে। বই থেকে আসে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তাহলে মূল কথা হলো, এখানে আমি মাসুমের ফুল বক্তব্যটাকে যদি সামারাইজ করি, আপনি এখানে
যেটাই পড়েন এখানে আপনার টেক্সট বুক যদি ভালোভাবে পড়া থাকে এক্সপ্লেইন করে করে, তাহলে আপনি টেক্সট বুক থেকেই পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। যেমন জি যেগুলো মেমোরাইজিং পার্টগুলো আপনার টেক্সট বুক থেকেই আসবে। আর গ্রামারের ক্ষেত্রে যদি বলেন, সেটা হলো খুব বেসিক যে সকল গ্রামার, যেমন আপনাকে বলা হবে নিচের কোন বাক্যে অ্যাডভার্ব আছে, ঠিক আছে? যেমন ধরেন যে ওয়েল মানে খুব, আবার ওয়েল মানে ভালো, ঠিক আছে? তো এখন আপনাকে বুঝতে হবে অ্যাডভার্বের ব্যবহার কোথায় আর নাউনের ব্যবহার কোথায়। এটাই হচ্ছে বেসিক, মূলত যে বেসিক ভালো থাকার কথা যে বললাম, হি ইজ হি ইজ গুড, এটা এক ধরনের ইয়ার, ঠিক আছে? দেখুন বাক্যের মধ্যে ইনাফ, যেমন এখানে একটু আমি যোগ করি, যে ওয়ার্ড আমরা কিছু ওয়ার্ড পড়েছি যে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এরকম, তাই না মাসুম? জি জি যে কিছু ওয়ার্ড আছে একই ওয়ার্ড কিন্তু সেন্টেন্সে যখন ব্যবহৃত হয়, তো ওই যে আমি আপনাদেরকে ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম, ধরেন আপনার আম্মু আপনার নানির বিবেচনায় তার এক পরিচয়, আপনার দাদির বিবেচনায় এক পরিচয়, আপনার মামার বিবেচনায় এক পরিচয়, আপনার বাবার বিবেচনায় তার আরেক পরিচয়, ঠিক কিনা মাসুম? তাহলে জি মানুষ একই, প্লেস কিন্তু অনুযায়ী হ্যাঁ, মানে মানুষ একটা একই, জাস্ট একটা ওয়ার্ড সে বিভিন্ন কার সাথে পার্সেন্টেজ সম্পৃক্ত হতে পারে। হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে ওনার পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ওয়েল বলেন, ইনাফ বলেন, যেমন আমরা পড়ছি ব্রিলিয়ান্ট ইনাফ মানি, এখানে এক জায়গায় ইনাফ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এক জায়গায় ইনাফ অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে একই ব্যক্তি, এটা ওনার নাম পরিচয় চেঞ্জ হয়ে যাচ্ছে, কার সাথে উনি সম্পৃক্ত হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে। তো এই বিষয়টার জন্য আপনারা এই যে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এরকম আপনাদের যদি শীট থেকে থাকে, শীটের ভিতরে এটা থাকতে পারে, ঠিক আছে? এই টপিকটা একটু ভালো করে পড়লে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টপিকটা থেকে প্রশ্ন আসে, যেটা মাসুম পার্টস অফ স্পিচ থেকে বললো। তারপরে মাসুম আরো কিছু টপিকের নাম বলেছে, আপনারা হয়তো নোট ডাউন করেছেন, ভয়েস বলেছে, ন্যারেশন বলেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে বোধহয়, নাকি জি মাসুম? জি জি আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সিকোয়েন্স সর্বসাকুল্যে অফ টেন্স। হ্যাঁ, আমি আপনাদেরকে রুলস পড়িয়েছি বোধহয় 13টা না 14টা, জাস্ট এগুলো একটু দেখলে আমি মনে করি এখান থেকেই প্রশ্ন চলে যাবে। আবার কখনো কখনো দেখা যায় আপনার 21 কি 22 সালে, বোধহয় 21 সালে একটা প্রশ্ন এসেছিল আপনাদের থেকে, ইনক্লুসিভস থেকে। তো ইনক্লুসিভ আপনারা পড়েছেন, এই টাইপের, মানে মোটামুটি গ্রামার নিয়ে ভয়ের কিছু নাই। আপনারা যদি রিটেনটা ট্যাকল দিতে পারেন, আমি মনে করি না যে গ্রামার নিয়ে তেমন একটা ভেজালে পড়বেন, ঠিক আছে? যেভাবে আমরা পড়িয়েছি, আপনারা 2-3 বার আমার ক্লাস আপনারা 2-3 বার পেয়েছেন, ঠিক আছে? তো আমি মনে করি যদি আমার ক্লাসগুলো পেয়ে থাকেন, ওগুলো ঠিকঠাক নোট ডাউন করে থাকেন, এগুলো আপনাদের পরীক্ষায় কার্যকরী হবে আমি আশা করি। আর তবু ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বিষয়ে কমপ্লেক্সিটিতে ভোগেন, তাহলে সেটা আমাকে জানাবেন। আমি ওই টপিকে প্রয়োজনে পরীক্ষার আগেই আপনাদেরকে কি, হয়তো আমি ক্লাস নেব, নয়তো আমার চাইতে বেটার কাউকে যদি পাই আমি, তাদেরকে দিয়ে আমি আপনাদেরকে একটা রিভিউ ক্লাস আমি নিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর মাসুম, এখন একটা বিষয় হচ্ছে যে অনেকে ভুলে যাচ্ছে বিষয়টা। এখন আমি তোমার কাছে 2টা প্রশ্ন রাখবো। একটা হচ্ছে সামগ্রিক, যে ইংলিশ তো তুমি বলেছো, জি জিকে এবং বাংলা, যেহেতু জিকেতে ঢাবিতে, আমার মনে হয় ঢাবিতে জিকে, রিসেন্ট জিকে বোধহয় একটু বেশি আসে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে এই 23-24 সেশনে আসলে হুম, রিসেন্ট জিকে, সাম্প্রতিক জিকে থেকে খুব একটা আসেনি, 2 থেকে 3টা প্রশ্ন এসেছিল। কিন্তু এর আগের যে বছরগুলো প্রায় 10টা থেকে 12টা করে কোশ্চেন কিন্তু ছিল যে সাম্প্রতিক জিকে থেকে। হুম। এবারও থাকতে পারে। আচ্ছা, তাহলে এই যে তুমি কি ওদেরকে কোনো ইয়ে দিবা, জিকে এর কোন কোন টপিক গুলোতে ওরা ফোকাস করতে পারে? মানে এমনি তোমার প্রিপারেশন নাই আমি জানি, যে এই আচ্ছা টপিকে তবু জি হঠাৎ করে মানে কোন কোন টপিক, যেমন আচ্ছা ধরো নোবেল প্রাইজ আসছে, এটা থেকে আসতে পারে, আরো কত জিকে আছে এরকম না, জি ইউএস প্রথমত প্রেসিডেন্সিয়াল হচ্ছে হলো, জি এই বিষয়গুলো আর কি। যত যুদ্ধ আছে, যুদ্ধ বিপ্লব, হ্যাঁ হুম, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রাইজ, পুরস্কার। এরপর হচ্ছে ভাস্কর্য। আচ্ছা, আপনারা তারপর সবাই হচ্ছে নোট করেন, ও কিন্তু বলে যাচ্ছে, 3টা টপিক বলে ফেলেছে অলরেডি। ভাস্কর্য, তারপরে সংস্থা থেকে কোনো প্রশ্ন আসতে পারে, সংস্থা, জি টাকা জি পয়সা, সংস্থা, রাজধানী। জাতিসংঘ থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে। ইনশাল্লাহ এবারও হয়তো আসবে। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে তারপরে উক্তি এবং বইয়ের লেখক। আচ্ছা, উক্তি এবং বইয়ের লেখক, মানে প্রাচীন যে বইগুলো কারা কারা লিখেছেন, এগুলো জি এই জি টাইপের আর কি। আচ্ছা, তারপরে
হচ্ছে নোবেল প্রাইজ তো আছেই, তাই না? মানে হ্যাঁ জি, পুরস্কার তো বলছিলাই, পুরস্কার। নোবেল প্রাইজও খুবই ইম্পর্টেন্ট, মানে সবগুলো নোবেল প্রাইজ যেহেতু এবছর গিয়েছে, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবেই। জি। হুম, একটা প্রশ্ন থাকবেই। এরপর হচ্ছে মানে বাংলাদেশের যে বিষয়াবলী, এই বিষয়াবলীগুলোর মধ্যে হচ্ছে উম, হুম, জুলাই বিপ্লব থেকে তো থাকতে পারে না, থাকবে। অবশ্যই থাকবে একটা বা দুইটা প্রশ্ন। সংবিধান এরপর থেকে হচ্ছে কি কোনো প্রশ্ন আসবে? জি জি, আমার আসলে মনে পড়তেছে না। সংবিধান থেকে প্রতিবারই থাকে, ইনশাল্লাহ এবারও সমস্যা থাকবে। নেই, আমি হেল্প করি। সংবিধান থেকে তাহলে প্রশ্ন আসতে পারে। জি। সংবিধান থেকে বিশেষ করে আমাদের মৌলিক অধিকার কততম ধারায় ইয়েতে আছে, এসব হ্যাঁ হ্যাঁ, বিষয়গুলো, এই জাতীয় প্রশ্নগুলো একটু বেশি আসে। রাষ্ট্রপতির ক্ষমতা কত, কোন জি, ইয়েতে আছে, এই বিষয়গুলো আসবে। তারপরে কোন ধারায় কোনটা। ডক্টর হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ইম্পর্টেন্ট টপিক। কি মনে করো তুমি? ডক্টর জি জি মোহাম্মদ ইউনূসের যে বইগুলো আছে, বিশেষ করে পরীক্ষা আসতে পারে 3-0, এটার এই ধারণার উদ্ভাবক কে? কিংবা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো যে বইগুলো আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি যে পুরস্কার পেয়েছিলেন, এই টপিকগুলো একটু দেখে গেলে বোধহয় ভালো হবে, তাই না? জি। এরপর হচ্ছে নৃগোষ্ঠী থেকেও নৃগোষ্ঠী, আসতে পারে। হ্যাঁ নৃগোষ্ঠী, এরপর হচ্ছে উপনিবেশ, হ্যাঁ, উপনিবেশিক আমল, এগুলা থেকেও আসতে পারে। হুম, আর উপনিবেশ। মুক্তিযুদ্ধ থেকে এবার আসতে পারে, আসবে না এটা বলছি না, ছিটমহল আসতে কি পারে। ইম্পর্টেন্ট? ছিটমহল, ছিটমহল, ছিটমহলের ক্ষেত্রে হচ্ছে মানে ওই আগে সেশন গুলোতে আসতো, কিন্তু রিসেন্টলি ছিটমহল থেকে খুব একটা প্রশ্ন করে না। তবুও আসতে পারে, একদম একদম যে আসবে না সেটা বলা যাচ্ছে না। আচ্ছা। পড়ে যাওয়া উচিত মানে। তাহলে ওদের রিসেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই রিসেন্ট থেকেও প্রিপারেশন নিয়ে যেতে হবে, জি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় রিসেন্ট ফলো করে। দেখা গেল গত বছর ফলো করে নাই, বাট গত বছর এর আগের করেছে, মানে একটু বছরগুলোতে কম ঠিকই ফলো করে করেছে। এসেছে। হ্যাঁ, জি। একটু কম করেছে। আচ্ছা। এরপর হচ্ছে হুম, এইচএসসির যে মৌলিক বিষয়বলী এগুলা থেকেও প্রশ্ন থাকে। অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, এগুলাও আচ্ছা, ওদেরকে একটু মানে টাচ করে যেতে হবে আর কি। আচ্ছা। তাহলে পুরোপুরি তো করা আপনাদের সম্ভব কি না। এখন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, আমাদের ওদেরকে আমি 40 মিনিটের কথা বলে নিয়ে এসেছিলাম, বাট 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আশা করছি আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা পেয়েছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা করতে পারেন। আমরা 5 মিনিট এটা লেন্দি করব, 5 মিনিটের মধ্যেই আমরা শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে মাইক আনমিউট করে, লিখতে হবে না, মাইক আনমিউট করে জিজ্ঞেস করেন। ইংলিশের আর কোনো সমস্যা থাকলে, একটু আনমিউট করে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন। আর এই রিটেনের ক্ষেত্রে বারবারই যেটা আমি বলছি, এখনো 20 দিন মানে অনেক সময়। 20 দিন মানে এখনো অনেক সময়। আপনারা আহ, মাসুম টপিকগুলো দিয়ে দিলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আপনারা এই টপিকগুলোর উপরে নিজ থেকে প্যারাগ্রাফ লিখেন, লিখে প্রয়োজনে আমার সাথে শেয়ার করেন। আমি এগুলো আপনাদেরকে কি করে দিব, রিভিউ করে দিব। আচ্ছা, সালমা প্রশ্ন করেছেন একজন যে, ভাইয়া হিজাব নিকাব পরে হলে ঢোকা যায়? কি হ্যাঁ, বলবো মাসুম? এক্ষেত্রে হলে ঢোকা যায়, কিন্তু যখন ওই স্যার মানে খাতা স্বাক্ষর করতে আসে, তখন শুধুমাত্র স্যারকে মানে চেহারাটা দেখাইলে হবে। এরপর হচ্ছে আবার হিজাব বা নিকাব লাগিয়ে পরীক্ষা দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তার মানে কানটা দেখাইতে হয় বোধহয়, তাই না? কানটা, হ্যাঁ হ্যাঁ। জি যে কানে কোনো হেডফোন আছে কিনা, জি। এই বিষয়গুলো চেক করে। বাট যেতে পারবেন, কোনো সমস্যা নেই, যেতে পারবেন। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন থাকলে? স্যার জিকে তো 4 নভেম্বর যে সংবিধান দিবস ওগুলা বাদ গেছে, তাহলে সংবিধান কি ততটা ইম্পর্টেন্ট? হয়তো ওই সংবিধান দিবসটা ইম্পর্টেন্ট না, বাট সংবিধান তো ফুললি আপাদমস্তক তো খোলনলচে পাল্টাচ্ছে না। সংবিধানের কিছু ধারা পাল্টাচ্ছে, যেগুলো জি আপনার আমাদের সংবিধান, যেমন সংবিধানে আপনাকে মৌলিক অধিকার যে জায়গাটা, সেখানে বলা হয়েছে আম, ক্ষমতার মানে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, কিন্তু এই কিন্তু বলে বলা হয়েছে আপনার ক্ষমতা মানে বাড়ির মালিক আপনি, কিন্তু আপনি কোন জায়গায় থাকবেন সেটা ডিসাইড করব আমি, কিন্তু আমি বাড়ির মালিকই না। বাড়ির মালিক কে? আপনি। ঠিক আছে, কিন্তু আপনি বাড়ির কোন রুমে ঘুমাবেন এটা ডিসাইড করবো আমি। তার মানে অথচ আমি বাড়ির মালিকই না। তো সংবিধানে এই টাইপের কিছু উদ্ভট কিন্তু তবে দিয়ে সংবিধানকে আদতে অকার্যকর করে ফেলা হয়েছে। তো এই কিন্তু তবে বিষয়গুলো বাদ দেওয়া হচ্ছে আর কি। এগুলা ইয়ে করছে কিছু হাস্যকর কথাবার্তা আছে সংবিধানে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনার চেঞ্জ হবে, এগুলো ইয়ে হবে। বাট হচ্ছে যে ফুল সংবিধান তো খোলনলচে পাল্টাবে না। ঠিক আছে, তো আপনারা
যেভাবে প্রিপারেশন নিয়েছিলেন ওইভাবেই প্রিপারেশন নেন। ফুল সংবিধান তো আর আপনারা শেষ করা সম্ভব না। খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো, মৌলিক অধিকার, হ্যাঁ, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রধান বিচারপতি, হ্যাঁ, আমাদের যে জাতীয় পতাকা কিংবা আমাদের জাতীয় প্রতীক, এই বিষয়গুলোই তো না মাসুম? জি জি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোই তো, এগুলো কোন কোন ধারায় আছে, জাস্ট ধারাটাই তো আসবে নাকি মাসুম? জি, ধারাও আসতে পারে। জি, ধারাও আসতে পারে। এবার আবার গতবার একটা আসছিল হচ্ছে মানে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্যকে, এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। এটা কিন্তু এর আগেও ছিল, কয়েকবার ছিল এই প্রশ্নটা। আবার এই বছর যেহেতু সংবিধান সংশোধন কমিটি একটা গঠন করা হয়েছে জি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, ঠিক আছে, হ্যাঁ, এই টপিকটা রিসেন্ট যে একটু দেখে বিষয়গুলো যাবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা একটু দেখে যাবেন। আচ্ছা, আমি মনে করি মহাদেশগুলো। যেহেতু আর কোনো প্রশ্ন নাই, অনেকে প্রশ্ন করছে না আর, হ্যাঁ বোধহয় ভাইয়া, মহাদেশগুলো কতটুকু গুরুত্বপূর্ণ? মহাদেশ। মহাদেশ, আচ্ছা, মহাদেশ হচ্ছে যখন রিটেন ছিল না তখন মহাদেশ থেকে অনেক অনেক কোশ্চেন করতো, কিন্তু রিটেন শুরু হওয়ার পর মহাদেশ বা মহাসাগর এই জাতীয় মানে টপিক গুলো থেকে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় করছে না। তো খুব একটা ইম্পর্টেন্ট না আমার মতে। আচ্ছা, ভাইয়া জিকের জন্য যদি মিহির জিকে ফাইনাল সাজেশনটা পড়ি, আবার কি মডেল টেস্ট বস সেটাও পড়া লাগবে? না, বস বস সেটা হচ্ছে তুমি মানে পরীক্ষার মতো করে জাস্ট ওতে মডেল দেয়া আছে, যাতে তুমি তোমার একটা এক্সপেরিয়েন্স হয় যে পরীক্ষায় টাইম মানে তুমি সময় ধরে যাতে প্র্যাকটিস করতে পারো। ওটাতে হচ্ছে আলাদাভাবে কোনো তথ্য দেয়া নেই, ওটাতে জাস্ট পরীক্ষার মতো করে মডেল কোশ্চেন দেয়া আছে। আর মিহির জিকে ফাইনাল সাজেশন ওটা হচ্ছে যে মোটা যে বইটা আছে ওটার একটা সংক্ষিপ্ত রূপ আর কি। আচ্ছা, এখানে আমাদের তাহসিনুল হাসান জাবের, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন, তার মানে উনি আপনাদের সাথে পরীক্ষার্থী না, ওনাকে আমি গেস্ট হিসেবেই ট্রিট করতে চাই একটু। উনি মানে কমেন্টটা কি উনিই করছেন নাকি উনি একটু, আপনি যদি একটু ইয়ে করেন, তাহসিনুল হাসান জাবের, তাসনিমুল হাসান জাবের, আপনি একটু আনমিউট করে আপনি একটু যদি কিছু বলেন ওনাদেরকে আপনার এক্সপেরিয়েন্স থেকে, তাহলে আরো বেশি ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আসলে আমি আমি প্রথমে কি মনে করেছিলাম, আমি মনে করেছিলাম বোধহয় আপনি ফেসবুকে একটা দিক নির্দেশনামূলক পোস্ট লিখেছেন, সেটা হয়তো কেউ একজন কপি করে এখানে দিয়েছে, বাট আমি দুঃখিত, আমি আপনাকে প্রথম কমেন্টটাতেই আচ্ছা, ডাকা উচিত ছিল। হ্যাঁ, ঠিক আছে মাসুম, আমি থ্যাংক তাহলে ইউ। একটু ওনার কাছে যাই। হ্যাঁ, উনি একটু জি যদি ভাইয়া, কিছু জি শেয়ার করেন। অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আহ এতজন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিদের মাঝে আমি তুলনামূলক অনভিজ্ঞকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আসলে এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য না, বরং লার্নিং নেওয়ার জন্য আসছিলাম। জি আমি শুরু থেকে আপনাদের সাজেশন গুলো ফলো করতেছিলাম। ইতিমধ্যে আমাদের সীতাকুণ্ডের গর্ব সার্জানা আক্তার লিমান আফু অনেক ধরনের ইনস্ট্রাকশন দিয়ে গেছে। পাশাপাশি আমার সহযোদ্ধা, আহ, আমার সহপাঠী এবং কোচিং ম্যাট আব্দুল্লাহ আল মাসুমও অনেক গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা ইতিমধ্যে প্রোভাইড করেছে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে কি শুরুতে জাস্ট একটা আমার ক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক একটা বিষয় নিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আমি আহ, তুলনামূলক ইংলিশে দুর্বল ছিলাম। তো আমি যখন শাহিন রাজা ভাই ক্লাস করতাম, তো আমি চেষ্টা করতাম আমার জায়গা থেকে সর্বোচ্চ রেসপন্সটা করার। তো উনি একদিন আমাকে বলছিল, তুমি কি সেকেন্ড টাইমার? আমি বলছিলাম না না। তো বলছে, তুমি এত বেশি কেমনে জানো? তো উনি আমাকে তখন খুবই বেশি ওই অনুপ্রাণিত করে বলছিল যে এই ছেলেটা চান্স পাবে। তো ওই বিষয়টা আমাকে খুব তাহলে বেশি অনুপ্রাণিত আমি আর আপনাকে আসলে স্মরণ করছিলাম, জি জি নাসিম আল হাসান জামিল, আমি আপনাকে স্মরণ করছিলাম, কারণ আমি 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 আপনার চেহারা আমি মনে করতে পেরেছি, আপনি যে কথা বলছেন আমি আপনার চেহারা মনে করতে পেরেছি, আপনি ডান পাশের ইয়েতে যাক, বসছিলেন, আমার মনে আছে। জি জি খুবই জি দুর্দান্ত আলহামদুলিল্লাহ। রেসপন্সিভ স্টুডেন্ট ছিলেন। দেখছেন, উনি আচ্ছা রেসপন্সিভ ছিল, যার কারণে উনি ওনার শ্রমের ফলটা কিন্তু পেয়েছে। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছে, খুবই মানে ডিমান্ডেবল, এবং কি বলবেন, ওকে ওইটাতে চান্স পাওয়া তো চারটিখানি কোনো ব্যাপার না। জি, আমরা তাহলে ওনার কথাটা শুনি। জি বলেন। থ্যাংক ইউ আচ্ছা, আসার জন্য। মানে আমি ধন্যবাদ আসলে ভাই। আহ, আশা করিনি যে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন, এটা আমি অনেক বেশি অনার্ড ফিল করছি। বলেন। আচ্ছা আচ্ছা, thank you. আমিও অনার যে আমাকে সুযোগ দিয়েছেন এবং এত সুন্দর একটা ইয়াতে আয়োজনে। আমি আসলে দেখতেছিলাম যে আমাদের আগে এই ধরনের কোনো অপরচুনিটি আসলে সীতাকুণ্ডবাসীদের জন্য অ্যাটলিস্ট পসিবল ছিল না। তো এখন অনেক ধরনের পসিবিলিটি পাচ্ছে। আমরা হচ্ছে কি, যেমন আমিও, আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক বেশি চেয়েছিলাম। তো রিটেনের যে বিষয়টা, সব স্টুডেন্টের একটা প্যানিক থাকে, আমিও তুলনামূলক এটাতে অনেক বেশি ভুগতাম।
তো ওই দিন হচ্ছে কি আমি অনেক বেশি বলতে গেলে সাহস পেয়েছিলাম যে আপনার থেকে। দেন আমি প্রায় সময় আপনাকে স্মরণ করতাম, আপনাকে মেসেজ করতাম যে রিটার্নের বিভিন্ন বিষয় নিয়ে আপনি আমাকে অনেক ধরনের সাজেশন দিতেন। তো যে ইতিমধ্যে এগুলো অলরেডি সাজেশনগুলো প্রোভাইড করা হয়েছে, আর আমি এগুলো রিপিট করতে চাই না। তো আমি হচ্ছে কি খুব বেশি দূর না, জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কি ইতিমধ্যে লিমান আফু একটা কথা বলছিল, সেটা হচ্ছে ভর্তি যুদ্ধটা এক ধরনের মানসিক যুদ্ধ বটে। ঠিক আছে? তো এই মানসিক যুদ্ধটা সফল হওয়ার জন্য কিন্তু কোনোভাবে ফেনিক্ট হওয়া যাবে না। এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই যে সার্জান আপু যেটা বললো যে ওইখানে যাওয়ার পর আমরা আত্মবিশ্বাসটা আমাদের ভেঙে পড়ে এ ধরনের একটা পরিবেশ দেখে। তো এটা আমরা সম্পূর্ণ আমাদের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, এবং ডেফিনেটলি রবের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তো অবশ্যই ভরসা থাকতে হবে, এবং নিজের যে বেস্ট আউটপুটটা সেখানে প্রদর্শন করার ট্রাই করতে হবে। আমরা ভয়কে জয় করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো সেটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্নটা কিছুটা সেনসিটিভ। আমাদের আমি আহ, এইবার বেসটা খুবই ভাগ্যবান যে এরা অনেক বেশি রিটার্নের ক্ষেত্রে অনেক বেশি অপরচুনিটি পাচ্ছে, যে এটা তুলনামূলক আমরা হয়তো পাইনি। তো ওই ক্ষেত্রে আমাদের একটা ফেনিক কাজ করতো, কনফিডেন্স লো ছিল। আবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন দিতে গিয়েছি তখন দেখলাম এটা খুবই সেনসিটিভ। এবং আমার ক্ষেত্রে যে ভুলটা হয়েছিল, আমি মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু হচ্ছে কি এক প্রশ্নের জায়গায় ওই যে আফু যেটা বললো যে এখানে একটা নির্দিষ্ট ফিক্সড জায়গা থাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য। তো আমি ভুল ক্রমে হচ্ছে কি একটু ফেনিক্ট হয়ে ওই জায়গায় প্রশ্নের জায়গায় অন্য একটা উত্তর করে ফেলছিলাম, যেটার কারণে আর ফুল আনসার পসিবল হয় নাই এবং প্রত্যাশিত রেজাল্টটা আসা হয় নাই আর কি। যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ডিপার্টমেন্টটা পাওয়ার সুযোগ হয়েছিল। এটাই হচ্ছে আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে যে আমার ক্ষেত্রে যে কৃত ভুলটা হয়েছে, এ সংক্ষিপ্ত হোক, ক্ষুদ্র হোক বা বড় পরিসরও এটা ভুলে পরিণত হতে পারে। এটা যেন আগামী স্বপ্নবাস শিক্ষার্থীদের জন্য যেন একটা শিক্ষা হতে পারে আর কি। আর আশা করব ইনশাল্লাহ আমাদের সীতাকুণ্ড থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সীতাকুণ্ড থেকে শিক্ষার্থীদের বিচরণ ঘটবে ইনশাল্লাহ, এবং সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। অনেক অনেক ধন্যবাদ। বেশি ধন্যবাদ তাসনিমুল হাসান জাবের। আপনার কাছে আমাদের আরেকটা চাওয়া আছে, সেটি হলো যেহেতু আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ পাননি, এটা নিয়ে মানে হয়তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আসতে পারেননি, বাট আপনি যে সাবজেক্টে আছেন খুবই জি। ডিমান্ডেবল এবং অনেকের কাঙ্ক্ষিত সাবজেক্ট এটি, ঠিক আছে? এবং আচ্ছা আচ্ছা। চট্টগ্রাম Right. বিশ্ববিদ্যালয়ের লকে নাকি হচ্ছে যে বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে ল আছে সবচেয়ে মানে জি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টই হচ্ছে এই আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরটা, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। জি জি ভাই। তো যেহেতু আপনি ওখানে অনেক ভালো একটা পজিশন করার কারণেই কিন্তু এই সাবজেক্টে এসেছেন, ঠিক আছে? সুতরাং জি ভাই। আমাদের আমরা ঢাবির পরেই যে যাদের কপাল ভালো ঢাবিতে টিকে যাবে, যাদের কপাল জি ভালো ভালো না তারা টিকবে না। কিন্তু আমরা ঢাবির পরেই আমি পুনরায় আমরা আরেকটা সেশনের আয়োজন করব, যে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। জি যেহেতু ইনশাআল্লাহ ভাই। আপনি ডি ইউনিট থেকে বোধহয় ডি ইউনিটেই তো না এটা, জি জি নটা ভাই। না ডি ইউনিটে, তাহলে ডি ইউনিটে আপনি ইয়ে ছিল, কি বলে এটাকে, মানসিক দক্ষতা ছিল। তো এই টপিক জি জি গুলোতে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন, যেহেতু, জি ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে, এটা আমারই রিকোয়েস্ট থাকবে, আমি আপনাকে আমাদের সেশনে গেস্ট হিসেবে চাই। আমি খুবই দুঃখিত যে আজকে আপনাকে আমি অনেক পরে ডেকে ফেলেছি। আমি আসলে যেটা বললাম, আমি মনে করেছিলাম যে আপনার পোস্টটা কপি করে এখানে কেউ দিয়ে দিয়েছে, বুঝছেন? না না, যাক, বুঝতে আপনি পারছি। আমার একজন ছোট ভাই, আমি স্টুডেন্ট বলবো না কারণ আমি তেমন বড় টিচার টিচার কিছুই না, জাস্ট না আপনাদেরকে না একটু ভাই, অ্যাসিস্ট করি, যতদূর জানি ততটুকু দিয়ে অ্যাসিস্ট করি। আর এই যে জি আপনারা ভালো একটা সাবজেক্টে যাচ্ছেন, ভালো একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন। আমি গত 3 বছরে অ্যারাউন্ড বোধহয় 1000 খানেক স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি। তো এটা আমার জন্য আচ্ছা। অনেক 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 বড় কিছু। তো যাক, জি আপনারা আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটিতে চান্স যে পাচ্ছেন এটা আমার জন্য অনেক বেশি অনার্ড, ঠিক আছে? আপনার জি জন্য শুভকামনা, লাইফে অনেক বড় অবশ্যই কিছু হন এবং সব ইনশাআল্লাহ। সময় রেসপন্সিভ থাকেন, যেভাবে রেসপন্সিভ কোচিং সেন্টারে ছিলাম। আমি আপনাকে দেখেই বলেছিলাম যে আপনি চান্স পাবেন, সবার জি সামনে জি ভাই, বলেছিলাম এটা চান্স পাবে। আপনি আপনি জি চান্স পেয়েছেন, ঠিক আছে? মানে জি আপনি আমার কথাকে সত্যে রূপান্তরিত করেছেন। তা জি, আমি চাই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এই জাবেরের মতো একটা অনুপ্রেরণা থাকুক, যে না ভাইয়া যেটা বলেছে এটা আমি করেই দেখাবো। ঠিক এভাবে একদিন নাকি একদিন, আমি আজকে খুবই সারপ্রাইজড যে মানে ও তাসনিম জাবের যখন ওর পরিচয় দিচ্ছে, আমি ওর চেহারার শেপ, আমার চেহারা মনে আছে, ফুল চেহারা, ঠিক আছে? তো আমি চাই আপনারা এভাবেই আসুন, এসে কোনো না কোনো দিন আমাকে সারপ্রাইজ দেন যে ভাই আপনি বলেছিলেন আমি অমুক, আমি চান্স পেয়েছি, আপনি বলেছিলেন চান্স পাবো, আমি চান্স পেয়েছি।
আমি চাই সবাই আমরা আমাদের এই যে যতগুলো ছোট ভাই বোন আছে সবাই সফল হোক, সবাই যার যে স্বপ্ন ছুঁতে পারুক সেই কামনা করছি। আমরা যাবে আপনি কষ্ট করে যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কাছে থাকে একটু আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? জি ভাই, অবশ্যই। ঠিক আছে, আর ভালো থাকবেন। আর আশা করছি আজকের সেশনটি অনেক বেশি আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল এবং অনুপ্রেরণাদায়ক ছিল। ঠিক আছে, আমি আশা করছি আপনারা সবাই যার যার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সাবজেক্ট যাতে পান, এবং এই স্বপ্ন পূরণে যে কোনো ধরনের সহযোগিতা লাগুক, যে কোনো ধরনের পরামর্শ সবসময় আমাকে পাবেন। ঠিক আছে, আর দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমরা সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব স্যার।